আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় ত্রিকোণমিতি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 লেকচার নাম্বার 6 শুরু করতে যাচ্ছি। এবং আজকে আমাদের 8.1 এর যে বইয়ের ম্যাথগুলো আছে এবং যে কনসেপ্টগুলো আছে আজকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি আরেকটা ক্লাস এক্সট্রা নিব, যেখানে আমি কিছু বোর্ড কোশ্চেন এবং কিছু স্কুলে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা তোমাদের বইয়ের উদাহরণ 5 আমরা সলভ করব। এখানে বলতেছে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, তাহলে চাকাটির ব্যাসার্ধ কত? তার মানে আমি এখানে ওই চাকাটা আঁকছি। আগে আমাদের বুঝতে হবে একটা চাকা যখন একবার ঘুরে তখন সে আসলে কতটুকু পথ অতিক্রম করে, এবং এটা বোঝা একদমই সহজ। কিভাবে? দেখো, এইটা আমি ধরে নিতে পারি যে এখানে ধরো যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি বললাম এই পয়েন্টটাকে যে হলুদ যে ফোঁটাটা দিলাম, এই হলুদ ফোঁটাটাকে আমি বললাম এই পয়েন্ট। এখন আমি যদি বলি এই চাকাটা একবার ঘুরবে, তার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে যে এই পয়েন্টটা যে আছে, যে হলুদ পয়েন্টটা, এইটা একবার এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে আসবে, এবং এইভাবে কিন্তু একটা চাকা একবার ঘুরবে, তাই না? নর্মাল কমন সেন্স। আমি তারপর একটু ফিল করানোর চেষ্টা করি যে ধরো এই চাকাটা একবার ঘুরবে, তো চাকাটা যদি একবার ঘুরে, তো প্রথমে এই হলুদ চাকাটা এখান থেকে এখানে আসলো। ধরো আমি বললাম এই যে এইটা হলো পরের ধাপ, যেখানে হলুদ চাকাটা, হলুদ পোর্শনটা এখানে আসছে, ঠিক আছে? তার মানে বৃত্ত বা এই চাকাটা আমাদের বৃত্তাকার ধরে নিতে হবে। তাহলে এই চাকাটা কতটুকু ঘুরলো? এই চাকাটা কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরলো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরলো। তার মানে একবার রোলিং, মানে একবার একের মানে পুরো চাকাটাকে 4 ভাগ করলে অল্প একটু মাত্র ঘুরছে, এখানে আসছে, মাত্র এখানে আসছে। তা আসার পরে সে এতটুকু পথ অতিক্রম করলো। কথা কিন্তু বুঝো, এইটা এই যে পয়েন্টটা এখান থেকে এই পর্যন্ত আসছে, এই হলুদ চাকাটা আমি বললাম, আমি তোমাকে নামকরণ করে দিই, এটা হলো তোমার এখন বললাম যে বি পয়েন্ট, ঠিক আছে? এ থেকে সে বিতে আসছে, তাহলে আমাদের এই পয়েন্ট ছিল, এ থেকে সে বিতে আসছে। তার মানে এতটুকু পথ অতিক্রম করছে। কতটুকু পথ? এই যে আমাদের এতটুকু পথ অতিক্রম করছে, এবং এতটুকু পথ অতিক্রম করলে সে এই যে রৈখিক বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করলো। একদম ফিল করতে হবে চাকাটা ঘুরতেছে, যে এইভাবে সে এইভাবে এতটুকু অতিক্রম করছে, মানে এখান থেকে এখানে আসছে, চাকাটা একটু ঘুরছে। চাকাটা ঘুরলে কি সামনে আগাবে না? সামনে আগাইছে। কতটুকু আগাইছে? যতটুকু সে ঘুরছে কতটুকু? এই যে এ থেকে বিতে আসছে, এই পরিমাণ ঘুরছে এবং এই পরিমাণ সামনে আগাইছে। দেখো সামনে, দেখো কি হয়। তারপর বললাম যে আরো ঘুরতেছে, থামে নেই। তো ঘোরার পর সে আরো ঘুরতেছে, চাকাটা তো সম্পূর্ণ ঘুরতে হবে একবার, তাই না? অল্প একটু ঘুরছে মাত্র। আবার যখন ঘুরবে তখন কিন্তু সে এই যে হলুদ পয়েন্ট এখন এখানে এসে পড়ছে, ধরো যে সেটা সি পয়েন্ট, ঠিক আছে? এটা আমি আবার যাচ্ছি, এটা কিন্তু এখন থামে নাই, এটা আবার ঘুরতেছে। ঘোরার পর আমি বললাম ধরো যে হলুদ পয়েন্ট এখন এখানে আসছে, পরে আমি বললাম এখনো থামে নাই, আবার বললাম যে হলুদ পয়েন্ট এখন আরেকবার যখন ঘুরবে, ঘুরে আবার সে আগের পয়েন্ট মানে এ পয়েন্টে সে ফেরত আসছে। এখন কিন্তু চাকাটা সম্পূর্ণ একবার ঘুরলো, সম্পূর্ণ একবার ঘুরলো। দেখা যায় শুরু করছে এখান থেকে আবার সে শুরু করছিল এখান থেকে প্রথমে এতটুকু ঘুরলো, পরে এখানে আবার আসলো, পরে এখান থেকে আবার এখানে ঘুরলো, এখান থেকে আবার এখানে ঘুরলো। তো সম্পূর্ণ পথ কিন্তু রচনা করলো, সম্পূর্ণ পথ কিন্তু কে? সে ঘুরছে। যেরকম ভাবে প্রথমে এই যে এইভাবে এ থেকে বিতে আসলো, বি থেকে পরে আবার সিতে গেল, পরে আবার সি থেকে উপরের পয়েন্টে গেল, উপরের পয়েন্ট থেকে আবার এতে আসলো। তো সম্পূর্ণ একটা বৃত্তপথ সে রচনা করলো। এবং এটা করতে গিয়ে সে এ থেকে আবার এতে ফেরত আসতে গিয়ে সে কতটুকু পথ অতিক্রম করছে? একটু চিন্তা করলে বুঝবা যে এই বৃত্তের যে পরিধি মানে 2πr, সেই 2πr সমপরিমাণে কিন্তু এই যে পুরা পথটা আছে না, এই পুরা পথটা অতিক্রম করছে। মানে পুরা পথ বলতে বোঝাচ্ছি, আমি এটাকে লাল কালি দিয়ে লিখি। ধরো এখান থেকে যাত্রা শুরু হয়েছিল, এখান থেকে ধরো যে এই পথটা থেকে, তাহলে এটাকে আমি ধরে নিলাম ধরো এম বিন্দু, আর এখান থেকে ধরো এখানে শেষ যাত্রা, তাহলে এটাকে এম এন ধরে নিলাম। তাহলে এই যে এম এন পথটা হবে, এইটা হবে আমাদের এই বৃত্তের পরিধির সমান, বৃত্তের পরিধির সমান। কারণ কি? কারণ একটা বৃত্ত যখন একবার ঘোরা মানে হলো, আমি এখানে পয়েন্ট দিয়ে বুঝাইছি, একবার ঘোরা মানে হলো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এটা এখানেই পয়েন্টে ফেরত আসছে, এবং এখানে প্রত্যেকটা কোণার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছে। তার মানে তুমি যদি এই বৃত্তটার এই পয়েন্ট থেকে এটাকে কেটে এই যে বাঁকা পথটা আছে না, এই বাঁকা পথটাকে খুলে ছড়ায় দাও, দেখবা সেটা এম এন এর সমান হবে। কারণ একটা বৃত্তের পরিধির সমানই, যখন একটা বৃত্ত ঘুরে তখন সে তার পরিধির সমানই সরলরৈখিক পথ অতিক্রম করে। একদম সহজ কথা ভাইয়া, হ্যাঁ? যে একটা বৃত্ত যখন একবার ঘুরে আসে, এরকম একটা সাইকেল পূর্ণ করে, তখন কিন্তু সে তার পরিধির সমানই পথ অতিক্রম করে, সেটা এম এন এর সমান। কথা বলতে পারছি? এটা তোমরা অ্যানিমেশন হিসেবে চিন্তা করে দেখবা যে এখান থেকে যখন সে একবার ঘুরে আসবে,
তখন কিন্তু সে তো আর স্থির নাই, এখানে তো আমাদের দেখে মনে হচ্ছে স্থির, বাট সে তো অ্যাকচুয়ালি স্থির নাই, সে এখান থেকে যাত্রা শুরু করে ঘুরতেছে। তো যখন এখান থেকে এখানে আসছে সে এতটুকু অতিক্রম করলো, পর আবার যখন এখান থেকে এখানে আসছে তখন সে এতটুকু অতিক্রম করলো, পর যখন এখান থেকে এখানে আসছে পরে এখানে এসে পড়ছে, পর যখন এখান থেকে এখানে আসছে তখন আবার সেখানে আসছে। তাহলে এই mn পথ হবে আমাদের এই বৃত্তের পরিধির সমান। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, সেই কথাটা হলো যে একটি বৃত্ত বা চাকাটা তো বৃত্তের সমানই, তাই না? যে কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে একবার ঘোরা মানে হলো 2πr পরিমাণ ঘোরা। আর বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি শুরু হলো 2πr পরিমাণ, তার মানে mn এর দূরত্ব 2πr, আবার বৃত্তের পরিধির দূরত্ব 2πr। মানে এক সহজ কথা হলো এই বৃত্তটা গোল আছে এরকম, মানে এরকম বাঁকায় আছে, তুমি যদি এখান থেকে এটাকে কাট ডাউন করে এটাকে কাটিট করো, মানে এটাকে কেটে ফেলো, কেটে এই বৃত্তাকার যে পথটা আছে এটাকে একদম সরোভাবে, তাহলে সেটা mnই হবে আর কি। তো ওইটাই আর কি বলতেছে এখানে। তাহলে একটা চাকা, প্রশ্ন এখন খেয়াল করো, একটা চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, তার মানে 40 বার যখন সে ঘুরে, 40 বার ঘোরার ফলে তার এত কিলোমিটার পথ সে অতিক্রম করতে পারে। তাহলে চাকাটির ব্যাসার্ধ মানে আর বের করতে বলছে। আমি যদি ধরে নেই এই চাকাটার ব্যাসার্ধ, এই চাকাটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমি ধরে নিই যে এটা হলো আর, ঠিক আছে? তাহলে এই চাকার ব্যাসার্ধ তোমাকে বের করতে বলছে এবং একটা ইনফরমেশন দিয়ে দিছে এই চাকাটা 40 বার ঘুরে এবং এত কিলোমিটার পথ যায়। এখন আমরা তো কি জানি যে কোনো একটা চাকা যখন একবার ঘুরে তখন সে 2πr পরিমাণ পথ যায়, তাই তো? এবং পরিধির সমান পথ অতিক্রম করে, এবং আমরা সবাই জানি যে চাকার যে পরিধি সেটা হলো 2πr। যদি এখানে সব কিলোমিটারে দেওয়া আছে, আমি মিটার হিসেব করবো, এখান থেকে কিলোমিটারকে মিটারে নিয়ে নিব, তো এটা হলো এত মিটার। এখন আমি তোমাকে বললাম চাকার ব্যাসার্ধ আমি ধরে নিছি আর, এখানে তুমি দেখতে পারো যে ধরি চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ আর মিটার, তাহলে পরিধি হবে 2πr মিটার, ঠিক আছে? এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এখন দেখো আমরা এটা বলতে পারি ঐকিক নিয়ম জাস্ট, যে একবার ঘুরলে অতিক্রম করে, মানে চাকাটি আমি এখানে লিখে নিই, চাকাটি একবার ঘুরলে পথ অতিক্রম করে 2πr মিটার, তাই না? কারণ পরিধি সমান বলছি, 2πr মিটারকে সংক্ষেপে লিখলাম এটা। এখন সে ঘুরছে কতবার? 40 বার না? 40 বার যদি ঘুরে তাহলে অতিক্রম করে কি? ঐকিক নিয়ম জাস্ট, তাহলে 2πr ইন্টু 40, তো কত আসবে? 4 দুগুণে 8, তার মানে 80 πr মিটার, এতটুকু পথ অতিক্রম করতেছে। এবং আমাদের প্রশ্ন বলে দিছে যে 40 বার ঘোরার পরে, 40 বার যদি সে ঘুরে, 40 বার ঘোরার পরে কিন্তু সে অতিক্রম করে 1.75 কিলোমিটার। আবার দেখো এখানেও সেটাই আসলো যে 40 বার ঘোরার পরে তার অতিক্রান্ত দূরত্ব হলো এটা 8π/r, 8π ইন্টু আর। তাহলে আমরা বলতে পারি না যে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি যে 18πr এটা ইজিক্যাল টু কি হবে? ইজিক্যাল টু 1.75 কিলোমিটার, বা এটাকে আমরা মিটারে নিয়ে নিব, কারণ আমরা এখানকার একক যেগুলো আছে সেগুলোকে মিটারে নিয়েছি, এই জন্য এটাকেও মিটারে নিতে হবে। কোনোই তুমি একই কোশ্চেনে একই অ্যান্সারে তুমি একাধিক একক ইউজ করতে পারবো না, সবগুলোকে একই এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সবাই জানি যে 1.75 কিলোমিটার আছে, এটাকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ করতে হবে। কারণ হলো আমরা সবাই জানি যে 1 কিলোমিটার, কিলো মানে 1000, তাই না? 1 কেজি মানে কত? 1000 গ্রাম না? ওরকমই। তাহলে 1 কিলোমিটার ইজিক্যাল টু হবে 1000 মিটার। তাহলে 1.75 ইজিক্যাল টু কত হবে? ইন্টু 1000 হবে। 1 কিলোমিটার ইজিক্যাল টু 1000 মিটার, তাহলে 1.75 কিলোমিটার ইজিক্যাল টু 1.75 ইন্টু 1000। এটাও কিন্তু ঐকিক নিয়মই। এখান থেকে কিন্তু সহজেই তুমি এই বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারো, কারণ তোমার সব মান জানা আছে। তাহলে আর ইজিক্যাল টু কি হবে? উপরে হবে 1750 হয়ে যাবে গুণ করলে,
আর নিচে হবে 18 ইন্টু পাই, পায়ের মান 3.1416 বসাবা, বসানোর পর আর এর যে মানটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 6.963 এত মিটার। এবং অবশ্যই তুমি এখানে প্রায় লিখবা, কারণ তুমি এখানে পাই ইউজ করছো এবং পায়ের মান একটা অমূলত সংখ্যা এবং এটা একটা কন্টিনিউয়াস মানে চলতে থাকবে এরকম একটা মান, এই জন্য এখানে তোমাকে প্রায় লিখতে হবে। তাহলে এই ম্যাথটা আশা করি আমরা বুঝতে পারছি, বা একদম সহজ ম্যাথ ছিল, তাই না? চলো আমরা সামনের ম্যাথে যাই। এবার আসো, এক মিনিট, পরের যে ম্যাথটা আছে এটাও একদমই সোজা। বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের দূরত্ব কত? এটা ভাই একদমই সোজা। আমি জাস্ট একটা বৃত্ত নিয়ে আসি এখানে, এক মিনিট। ধরো এটা পৃথিবী, যদিও পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, বাট আমাদের এই ম্যাথটার সুবিধার্থে আমাদের ধরে নিতে হবে পৃথিবীটা এখানে সম্পূর্ণ গোলাকার। তো আমি একটু বড় করে আঁকলাম। এই তোমাকে আমি যদি বলি এই পৃথিবীর, এটা ধরো তোমার পৃথিবীর কেন্দ্র, এখানে আমি পৃথিবীর কেন্দ্র চিন্তা করলাম। তো পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে 6440 কিলোমিটার। তো ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বলছে ঢাকা ও জামালপুরের দূরত্ব কত? এটাও একদমই সোজা। কিভাবে করবা বলো? ধরো যে ঢাকা আছে এখানে, আমি ঢাকা থেকে আমি আগে একটু চিহ্নিত করে নিই। ধরো তোমাকে আমি বললাম যে ঢাকা আছে হলো এখানে, এখানে হলো ঢাকা আছে, আর এখানে আছে তোমার জামালপুর। একটু বড় করে রাখলাম হ্যাঁ বোঝার জন্য, যদিও 2 ডিগ্রি খুবই ছোট কোণ কিন্তু, ঠিক আছে? তো আমি জাস্ট বোঝার জন্য এখানে বড় করে আঁকলাম। এখানে আমি কি বললাম, এখানে ধরলাম যে এখানে আছে তোমার হলো ঢাকা, আর এখানে আছে তোমার হলো জামালপুর। তাহলে বলো, আমি যদি এই কেন্দ্র থেকে ঢাকা পর্যন্ত একটা দূরত্ব চিন্তা করি আর কেন্দ্র থেকে জামালপুর পর্যন্ত দূরত্ব চিন্তা করি, তাহলে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, সেই অ্যাঙ্গেলটাই কিন্তু, আচ্ছা এটাকে আমি কাজ করি, ধর 1 মিনিট, একটু বাঁকাভাবে দিতে হবে। মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটাই কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণ 2 ডিগ্রি, তাই তো? এটা ডিগ্রিতে দেওয়া আছে, 2 ডিগ্রি হিসাবে এখানে দেওয়া আছে। তাহলে এখন আমাকে বলছে যে ঢাকা ও জামালপুরের দূরত্ব বের করতে। তো এখন আমাকে বলো, এই যে ঢাকা আছে, এই ঢাকা থেকে জামালপুরের দূরত্ব মানে কোনটা বলো তো? এই যে বৃত্তচাপটা না, এই বৃত্তচাপটা কিন্তু, তাই তো? এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো আমি এখানে ধরে নিই যে ধরি ঢাকা ও জামালপুরের যে দূরত্ব সেটাকে আমি ধরে নিই এস। যেহেতু এখানে কিলোমিটার আছে, আমি এখানে মিটার নিতে পারবো, তো এস মিটার ধরে নিই, কারণ মিটার আমাদের আন্তর্জাতিক একক, তাই তো দূরত্বের ক্ষেত্রে। তো ঢাকা ও জামালপুরের দূরত্ব আমি ধরে নিলাম এস, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ, ঢাকা ও জামালপুরের মধ্যে যে কেন্দ্রে উৎপন্ন কোণ, কারণ পৃথিবী তার সরলরৈখিক না, ঢাকা ও জামালপুরের দূরত্বটা সরলরৈখিক হবে, কারণ যেহেতু আমাদের এখানে এভাবে চিন্তা করতে হবে, মানে বৃত্তচাপ দিয়ে চিন্তা করতে হবে। কেন্দ্রে উৎপন্ন কোণ সেটাকে আমি থিটা ধরে নিতে পারি। থিটা কত দেওয়া আছে বলো? 2 ডিগ্রি বলা আছে। কিন্তু আমরা এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো কোন সূত্র ইউজ করবো, এস ইজ ইকুয়াল টু আর থিটা, আমরা পড়ে আসছি। তো যেহেতু ওই সূত্রের মধ্যে কিন্তু আমাদের, তোমার যদি মনে থাকে, ওই যে এস ইজ ইকুয়াল টু আর থিটাতে বলছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্রে আমাদের কি ছিল? এটা ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা ছিল ব্যাসার্ধ, এটা ছিল কেন্দ্রে উৎপন্ন কোণ, বাট কোন এককে? রেডিয়ান এককে। কোন এককে? রেডিয়ান এককে। কিন্তু আছে কোন এককে? ডিগ্রি এককে। তাই এটাকে আমাদের কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমরা সবাই জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, তো 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? 2 হবে ইন্টু π/180। এগুলো আমরা কিন্তু পড়ে আসছি গত ক্লাসে, আমাদের আশা করি এগুলো কোনো সমস্যা হবে না, কারণ আমরা সবাই জানি, এটা লিখে দিবা পাশে, যে উই নো বা সুতরাং যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান। তার মানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান, তাহলে 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু π/180 রেডিয়ান। একদম ঐকিক নিয়ম। এবং এটাকে তুমি যদি করো, কাটাকাটি করো, 2 দিয়ে 180 কাটাকাটি যাবে, মানে 90 দুগুণে, এই 2 দিয়ে কাটবা 180কে হবে 90, ঠিক আছে? 90 দুগুণে 180। তো এটা কাটাকাটি করলে কি হবে অ্যান্সার হবে π/90 রেডিয়ান, π/90 রেডিয়ান। দেখো আমাদের কিন্তু কোনটাকে রেডিয়ানে প্রকাশ করা হয়ে গেল, এস পেলাম, থিটা পেলাম। আর আমাদের যদি পৃথিবী ব্যাসার্ধ চিন্তা করো, মানে আর তো জানা লাগবে, এস ইকুয়াল টু আর থিটা না, তো এটা তো আমাদের আর, এই যে আর, তো পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে 6440 কিলোমিটার দেওয়া আছে, আমাদের এখানে মিটারে এটাকে নিতে হবে। তো আমি এখানে বলি যে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ আমাদের আর ইজ ইকুয়াল টু 6440 কিলোমিটার,
কিমি, এবং কিলোমিটার থেকে মিটারে যদি যেতে চাও তোমাকে 1000 দ্বারা গুণ করতে হবে। 6440, 1000কে কী লিখতে পারি আমরা, 10 টু দি পাওয়ার কিউবও লিখতে পারি। 1000কে 10 টু দি পাওয়ার কিউবও লেখা যায়। এত কী হয়ে যাবে, এটা হয়ে যাবে এত মিটার, তাই তো। এবং এখান থেকে তুমি এখন সহজেই ম্যাথটা করে ফেলতে পারবা। আবার তুমি এই কাজও করতে পারতা, তুমি এটাকে কিলোমিটারে রাখতা, তাহলে দেখবো যে এসটাও কিলোমিটারে বের হবে। মানে থেটা তো তুমি কোন, থেটা তো কোনো কিলোমিটার না বা মিটার না। যদি তুমি এই আরকে তুমি যদি মিটারে রাখো তাহলে এসও আসবে মিটারে। আবার তুমি যদি এই আরকে তুমি যদি কিলোমিটারে রাখো তাহলে তোমার এসও আসবে কিলোমিটারে। তাহলে এটা কোনো সমস্যা নেই। তুমি যদি আরকে কিলোমিটারে রাখো এসের এককটাও কিলোমিটারে আসবে, মানে মানটা। আর আরকে তুমি যদি মিটারে রাখো তাহলে এসটাও তোমার মিটারে আসবে, ভাইস ভার্সা। কিন্তু থেটার উপর কিন্তু নির্ভর করতেছে না, থেটা তো এটা কোন, এটা তো কিলোমিটার আর মিটার না, যেটার উপর নির্ভর করবে। তো যাই হোক, এবার আমি যেহেতু মিটারে নিয়ে নিছি তো মিটারই করি। তো এখন তুমি লিখবা যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থেটা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, এসের পরিমাণ। তো এখান থেকে তোমরা বা লিখতে পারো, একই কথা। তো আর দেওয়া আছে 6440 ইন্টু 1000 ইন্টু থেটা কত, পাই বাই 90। এটা করলে দেখবা এটার মান আসবে 2248 এরকম 100। তোমরা নিজেরা করে দেখবা, ঠিক আছে। এত মিটার প্রায়। প্রসেসটা সেম, হিসাব নিকাশ ভুল হতে পারে, বাট প্রসেসটা আমাদের ঠিক আছে। তাহলে এতটুকু আমাদের অ্যান্সারটা আসলো, একদম সহজ ম্যাথ এগুলো। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু আর থেটার একদম বেসিক প্রয়োগ, তাই না। এগুলো আমরা কত ক্লাসে অনেক আলোচনা করেছি এগুলো নিয়ে। এবার আসো সামনে একটা ম্যাথ। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাহলে বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাপ নির্ণয় করো। এটা কি করে দেওয়া উচিত? এটা তো করে দিলে পাপ হবে ভাইয়া, তাই না। এত বড় পাপ কি আমার অর্জন করা উচিত? এত বড় পাপ অর্জন করা উচিত না, আমি করবো না। জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি যে কীভাবে ম্যাথটা করতে হবে। কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তার মানে এই যে এই বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে 7 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ তোমার আর দেওয়া আছে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ সুন্দরভাবে পরীক্ষা লিখবে, এগুলা 7 সেন্টিমিটার দেওয়া আছে। বলতেছে বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘচাপের কেন্দ্রস্থ কোণের পরিমাপ নির্ণয় করো। বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘচাপের কেন্দ্রস্থ পরিমাপ নির্ণয় করো। একদমই সহজ জিনিস না। তোমাকে বলছে যে দেখো, এখন তুমি একটা দাগ নিয়ে নাও, সরি একটু মুছা দিই, 1 মিনিট, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখো বলছে একটা চাপ দেওয়া আছে, সেই চাপটা তোমাকে বলছে 11 সেন্টিমিটার, মোটামুটি বড় চাপ। তাহলে এই যে আমাদের চাপটা তৈরি হলো এখন, এই যে চাপটা, এই বৃত্ত চাপটা তৈরি হলো, মানে এস, সেই এস তোমাকে দেওয়া আছে এখন 11 সেন্টিমিটার। তার মানে এস কি দেওয়া আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেন্টিমিটার। তোমাকে বের করতে বলছে থেটা। এর চেয়ে সহজ ম্যাথ কি আর আছে পৃথিবীতে? এস ইজ ইকুয়াল টু আর থেটা ইউজ করবা, তাহলে তোমার ম্যাথ কিন্তু বের হয়ে যাবে। যে তোমার এখানে 2টাই সেন্টিমিটার আছে, তোমার চেঞ্জ করার দরকার নাই। কারণ আমি কি বলছিলাম যে আর কে তুমি যে এককে রাখবা, এস কেও তুমি সে এককে রাখবা, ঠিক আছে। আর কে যেই এককে রাখবে এস কেও সেই এককে রাখলে এস ইজ ইকুয়াল টু আর থেটা। শুধুমাত্র এই সূত্রের জন্য, হ্যাঁ, সব সূত্রে আবার এটা করো না। এই সূত্রে আর থেটা সূত্রে সমস্যা হবে না, মানে তোমাকে আন্তর্জাতিক এককই রাখতে হবে এরকম কোনো কথা দরকার নাই, সমস্যা হবে না, ঠিক আছে। বাট আমরা তারপর চেষ্টা করবো যে মিটারে নিয়ে করার, যাতে কোনো ভুলের চান্স না থাকে। এখানে কোনো ভুল হবে না, কারণ এখানে 2টাই সেন্টিমিটার এককে রাখছো। তো এখানে কী করতে হবে, থেটা ইজ ইকুয়াল টু কি, থেটা ইজ ইকুয়াল টু হবে আমাদের এস ডিভাইডেড বাই আর। তার মানে কোডে দিলাম একটা, তাই না, 11 ডিভাইডেড বাই 7। এখান থেকে যা আসে এটার অনুপাত 1.57 রেডিয়ানের মতো আসবে। একবারে কিন্তু রেডিয়ান এককে আসবে, কারণ থেটা এখানে কিউন এককে ব্যবহার করা হয়েছে, রেডিয়ান এককে ব্যবহার করা হয়েছে, তাই না। সূত্রটা এইভাবে ডেভেলপ হয়েছে, এগুলো আমরা প্রতিবেদন করে আসছি। এটা সহজ ম্যাথ ছিল একদম। এগুলো এমসিকিউতে আসবে, হ্যাঁ ভাই, এগুলো এমসিকিউতে আসবে, সিকিউতে আসবে না। এটা একটা মোটামুটি ভালো ম্যাথ, এটা তোমার সিকিউতে, কতে বা খতে আসতে পারে, ঠিক আছে। কতে হয়তো আসবে আর কি। বলতেছে এহসান সাইকেলে চলে বৃত্তাকার পথের, এটা ম্যাথটা দেখতে পারো আর কি, মানে একদমই ছোট। হ্যাঁ, এহসান সাইকেলে চলে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। 10 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস তোমাকে দিয়ে দিছে, তাহলে এহসানের গতিবেগ বের করতে বলছে। গতিবেগ মানে কি আমরা জানো? জানা উচিত।
এখানে এই ম্যাথের মধ্যে গতিবেগ বলতে তোমার নর্মাল দ্রুতিটাকে বোঝানো হচ্ছে। আমরা সবাই ফিজিক্সে পড়ে আসছি সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে যে গতিবেগ বা বেগ বা দ্রুতি, ঠিক আছে, এগুলো এখানে সেমই, ঠিক আছে। গতিবেগ বা এখানে তোমাকে দ্রুতি বের করতে বলছে, সেই গতিবেগ বা দ্রুতি ইজিক্যাল টু কি দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সময়ের পরিবর্তনের সাথে সাথে দূরত্বের পরিবর্তনের হারই আসলে আমাদের বেগ। এই সূত্র আমরা মনে করি আমরা আটা করি, মোটামুটি আমরা সবাই আমাদের কম বেশি জানা আছে যে বেগ ইজিক্যাল টু কি সময়ের সাপেক্ষে কতটুকু তুমি গেলা, তাই তো। তোমাকে আমি যদি বলি তোমার বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, তার মানে তুমি 1 সেকেন্ডে 3 মিটার যাও, ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বেগ হলো, ধরো 1 মিনিট, যে অতিক্রান্ত দূরত্বের একক কি বলো, মিটার না, আর সময়ের একক কি সেকেন্ড না, তাই তো। সময়ের একক কি সেকেন্ড আর দূরত্বের একক কি মিটার, তার মানে অতিক্রান্ত দূরত্বর মানে গতিবেগ বা দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে আমি যদি বলি যে তোমার যে ভেলোসিটি, তোমার যে বেগ, তোমার যে ভেলোসিটি, হ্যাঁ, বা স্পিড, ভেলোসিটি বা স্পিড, ঠিক আছে, পার্থক্য আছে, স্পিডটা স্কেলার রাশি আর ভেলোসিটিটা ভেক্টর রাশি, ওগুলোতে যাচ্ছি না। ভেলোসিটি তোমাকে আমি বললাম যে 3 মিটার পার সেকেন্ড। এই কথার মানি হলো যে 1 সেকেন্ডে 3 মিটার যায়, 1 সেকেন্ডে 3 মিটার যায়, তাই না। কারণ এই কথার ইনার মিনিং কি 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, যে উপরে অতিক্রান্ত দূরত্ব, নিচে হলো সেকেন্ড, যে 1 সেকেন্ডে কতটুকু তুমি যাচ্ছ, 1 সেকেন্ডে তুমি যাচ্ছ 3 মিটার, এই জন্যই 3 মিটার পার সেকেন্ড। যাই হোক, এগুলো মোটামুটি আমরা সবাই ফিজিক্সে আমরা দেখে আসছি। যাই হোক, এখন আমরা এই জিনিসটা বের করতে যাচ্ছি। তো এখন তোমাকে আমি যদি একটা বৃত্ত চিন্তা করি, ধরো দেখো একটা বৃত্ত এখানে আমি চিন্তা করাইলাম তোমাকে। এটা হলো তোমার ওই যে এসানের পথ আর কি। এসান সাইকেলে চলে বৃত্তাকার পথে, একটা বৃত্তাকার পথ এখানে আছে, সে সাইকেলে যাত্রা শুরু করছে। তো আমি যদি তোমাকে যদি ধরে নিই যে সে সাইকেলে যাত্রা শুরু করছে এখান থেকে, ধরো আমি বললাম যে এখান থেকে যাত্রা শুরু করছে, সাইকেল যাত্রা শুরু করছে আমাদের এখান থেকে। তো আমি বললাম যে এসান সাইকেলে চলে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে, 10 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করে। ধরলাম যে আমি আগে সে এখানে ছিল এবং 10 সেকেন্ড পরে সে এখানে গেছে, তা ব্যাসার্ধ সহ এঁকে ফেললাম, তাই তো। তার মানে আমি তোমাকে বললাম কি বলতেছে দেখো, খেয়াল করো, যে প্রথমে যখন যাত্রা শুরু করছে তখন কি সময় শুরু হয়েছে, সময় শুরু হয়নি, তার মানে তখন হলো t=0 সময়। আর যখন সে 10 সেকেন্ড হয়ে গেছে, মানে 10 সেকেন্ড হয়ে গেছে তখন আমাদের এসান এখানে আছে, এসান কি আছে, এসান এখন এখানে আছে, আগে ছিল এখানে, এখন গেছে আমাদের এখানে। তার মানে এটা হলো এ বিন্দু, ধরো এটা ধরো বি বিন্দু। আগে ছিল এসান এ বিন্দুতে, যখন যাত্রা শুরু করছে, শুরুর সময় কি t=0 সময়, মানে মাত্র শুরু করবে যাত্রা। পরে যখন 10 সেকেন্ড অতিবাহিত হলো, আমাদের এসান বি বিন্দুতে পৌঁছাইলো এবং তার এ থেকে বিতে যেতে সময় লাগছে 10 সেকেন্ড। বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে এখানকার যে বৃত্তচাপটা, এই দেখো চাপ অতিক্রম করছে না সে, এটা তোমার ধরে নিলাম আমি এস। তাহলে এখন আমাকে বলো, যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো কেন্দ্রে কোণটা দেওয়া আছে, তার মানে এই যে কোণটা, সেই কোণটা হলো ডিগ্রিতে দেওয়া আছে 28 ডিগ্রি। তো ডিগ্রিতে দেওয়া থাকলে সমস্যা নেই, আমরা তো রেডিয়ান যাইতেই পারি, 28 ডিগ্রি দেওয়া আছে এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে। খেয়াল করো, বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস কোনটা জানতো ভাইয়া তোমরা, ব্যাস তো তোমাদের অবশ্যই জানা উচিত। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, বা এই কেন্দ্র দিয়ে অতিক্রান্ত, এই যে এরকম পুরো জিনিসটা হলো আমাদের বৃত্তের ব্যাস, তাই না। বৃত্তের ব্যাস দেওয়া আছে 180 মিটার, বাট ব্যাস আমাদের কোনো কাজের না, আমরা সবসময় ব্যাসার্ধ নিয়ে কাজ করি। কাজের না বলতে আসলে ব্যাসার্ধটাকে আমরা বসাতে বেশি প্রেফার করি। তো এখানে কী কী দেওয়া আছে সেগুলো লিখে ফেলি, ঠিক আছে। তাহলে আমি শুরুতে করি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে শুরু করি, যে দেওয়া আছে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে, তাই না। বৃত্তের এখানে সাবধান হবে, হ্যাঁ, অনেকে কিন্তু ব্যাসটা খেয়াল করে না, কারণ বেশিরভাগ ম্যাথে ব্যাসার্ধ দেওয়া থাকে, তো অনেকে ব্যাস দিয়ে ঝামেলা করে ফেলে, তখন আর তুমি বুঝো না, ওই 180 বসায় দিয়ে এসে পড়বা। তো বৃত্তের ব্যাস দেওয়া আছে 180 মিটার। তো এখন আমাকে বলো যে বৃত্তের ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তার মানে 180 / 2, তার মানে হলো 90 মিটার। ব্যাসার্ধ কি, বৃত্তের কেন্দ্র দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গমনকারী যে রেখা, তাকে আমরা বলে থাকি ব্যাস। তাহলে এখানে হলো 90 মিটার ব্যাসার্ধ তোমাকে বের করে ফেললাম আমি। তো সব শেষ, এই স্থানে গতিবেগ বের করতে বসে, তো গতিবেগের সূত্র কি বললাম, অতিক্রান্ত দূরত্ব, যে কতটুকু সে গেছে। এখন আমাকে বলো যে এই স্থানের অতিক্রান্ত যে দূরত্ব, সেটা কার সমান, বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান না, বুঝতে পারতেছো। অতিক্রান্ত যে দূরত্ব সেটা কিন্তু এই বৃত্তচাপের দৈর্ঘ্য S এর সমান। বৃত্তের চাপের যে দৈর্ঘ্য আছে, বৃত্তের চাপের যে দৈর্ঘ্য সেই S এর সমান কিন্তু, কারণ সে গেছে তো এই থেকে বিতে, তো এই থেকে বিতে অতিক্রান্ত দূরত্ব কোনটা, এই S এর সমান না, এই যে বাঁকা পথটা,
তাই তো? এই যে বাঁকা পথটা এখান থেকে সেই পর্যন্ত গেছে, তার মানে এসের সমান সে দূরত্ব অতিক্রম করছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব আসলে বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান এই ক্ষেত্রে। তাহলে এস স্থানের গতিবেগ এখানে বের করতে বলছে, আর চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমাদের ওই সেম কথাই, আমাদের কিন্তু এস জানা নাই, আমাদের এস জানা লাগবে। আর সময় তো তোমাকে দিয়ে দিছে, সময় কি দিয়ে দিছে? সময় হলো আমাদের দিয়ে দিছে, সময় দিয়ে দিছে আমাদের 10 সেকেন্ড। তো সময় আমাদের 10 সেকেন্ড দিয়ে দিছে, সময় আমাদের 10 সেকেন্ড দিয়ে দিছে। তো সময় জানি, গতিবেগ বের করতে বলছে, আমাদের জানা লাগবে অতিক্রান্ত দূরত্ব বা এস। সূত্র কি? এস ইজ ইকাল টু আর থেটা। এস ইজ ইকাল টু কি? আর থেটা। তো উই নো এস ইজ ইকাল টু আর থেটা। এখান থেকে ম্যাথটা করে ফেলি। তো এখন তোমাকে জানা লাগবে এস। তো আর বলো কি? আর দেওয়া আছে 90 মিটার। আর থেটা কি দেওয়া? তো থেটা কিন্তু রেডিয়ানে লাগবে, তাই না? আমাদের দেওয়া আছে 28 ডিগ্রি। তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য এখন তো তোমাদের বস হয়ে যাওয়া উচিত। 28-এর সাথে পাই/180 গুণ করলেই তুমি চলে যাবা রেডিয়ানের মধ্যে। তাহলে সেক্ষেত্রে তোমার এসের যে মানটা, সেই এসের মানটা অ্যাপ্রক্সিমেটলি 43.98 এত মিটার প্রায় হবে। এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। এখন তোমাকে কিন্তু বলছে গতিবেগ বের করতে, তাই না? এক কাজ করে দাঁড়াও, আমি এটাকে একটু এপাশে নিয়ে যাই। তোমাকে কিন্তু বলছে আর চাপা দেখা উচিত ছিল। যাই হোক, আমি এটাকে একটু উপরে নিই, 1 মিনিট, তো জায়গা পাবো। চাপের দৈর্ঘ্য দিলাম। এবার আসো, এটাকে একটু উপরে নিয়ে যাই। এই ঠিক আছে, দেখা হয়ে গেছে। এখন আমাদের বলছে যে এই স্থানের গতিবেগ বের করতে। কি বের করতে বলছে? গতিবেগ। এখন আমরা সবাই জানি যে গতিবেগ ইজ ইকুয়াল টু, আমরা এখানে সুন্দরভাবে বসাতে পারি। কি বসাতে পারি? অতিক্রান্ত দূরত্ব মানে এসের সমান। এস কত বের করলাম? 43.98 এত মিটার। আর সেকেন্ড কত? 10 সেকেন্ড। বাংলা লিখতে পারো, চাইলে সমস্যা নেই। ভাগ করলে কত আসবে? 4.398 মিটার পার সেকেন্ড। মিটার আছে উপরে আর নিচে আছে আমাদের সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার, যে এই স্থানের গতিবেগ এটা। তোমাকে যদি এক্সট্রাভাবে একটু বলি যে ঘন্টায় গতিবেগ কত, ঠিক আছে? যদি এই ম্যাথটা তোমাকে একটু বলতো যে ঘন্টায় গতিবেগ কত, কি বললাম? এখানে আমি ছোট করে দিই যে এখানে তো সেকেন্ডে বের করছো যে 1 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়? এটাকেই বলা হয় ঘন্টায় গতিবেগ। এটাকে কি বলা হয়? এটাকে বলা থাকে ঘন্টায় গতিবেগ। ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ কত? কঠিন কিছু? একদমই কোনো কঠিন কিছু না, এটা কিন্তু কোনো কঠিন কিছু না। কারণ তুমি সেমভাবে এই ম্যাথটাকে তোমাকে যদি কোশ্চেন করতো যে এই স্থানের গতিবেগ, জাস্ট বলছে ঘন্টায় কত, এখানে জাস্ট কথা অ্যাড করছে ঘন্টায় কত। তো এটা করলে তোমার কী করতে হইতো? তুমি যা করলাম সবই তোমাকে করতে হইতো। করার পরে এই যে লাইনটা আসতো না, 4.398 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি কাজ করতে পারতা, এই সেকেন্ডটাকে তুমি ঘন্টা বানায় বসাতে পারতা, অথবা তুমি যে এখন ওই কিকনম করে দেখাবো এটা করতে পারতা। দেখো এই লাইনের মানে কি? লাইনের মানে হলো যে 1 সেকেন্ডে এত মিটার যায়, তাই তো? 10 সেকেন্ডে যায় 43 মিটার, 43.98 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 4.398 মিটার। ভাগ করা মানে তো এটাই বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব সেটা হলো 4.398 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এত মিটার, সেকেন্ড তো লিখে ফেলছি, এটা হবে মিটার। 1 মিনিট, এই মিটার। তাহলে আমরা জানি 1 ঘন্টায়, ঘন্টা মানে কি? যে এটা দেখো, এটা হলো মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে কত মিটার যায়। আর ঘন্টায় গতিবেগ মানে হলো যে 1 ঘন্টায় কতটুকু যায়। ঘন্টা গতিবেগ মানে কি? ঘন্টা গতিবেগ মানে হলো 1 ঘন্টায় কতটুকু যায়। 1 ঘন্টায় কতটুকু যায়, এটা বের করতে বলছে, নর্মাল হিসাব। তাহলে 1 সেকেন্ডে এতটুকু যায়, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা মানে কি বলতে পারো তোমরা? 1 ঘন্টা মানে কি? দেখো, আমরা সবাই জানি যে 60 মিনিট না, আমি 1 মিনিট ইজ ইকুয়াল টু কি? 60 সেকেন্ড, তাই তো? 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আবার আমরা তাহলে এখন বলি 1 মিনিট ইজ ইকুয়াল টু যদি 60 সেকেন্ড হয়, তাহলে আমাকে বলো যে 60 মিনিট ইজ ইকুয়াল টু কত হবে? 60 × 60 ওই কি নিয়ম ভাইয়া? হ্যাঁ, যে 1 মিনিট যদি হয় 60 সেকেন্ড, সবাই আমরা জানি 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট ইজ ইকুয়াল টু কী হবে? 60 × 60 মানে হলো 636 সেকেন্ড। আবার আমরা সবাই জানি 60 মিনিট মানে কি? 1 ঘন্টা, 1 আওয়ার। তাহলে আমরা বলতে পারি যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড। ওনাকে এটা মুখস্থ রাখাই উচিত, বা করতে করতে মুখস্থ হয়ে যাবে। 1 আওয়ার ইজ ইকুয়াল টু 3600
সেকেন্ড, 1 ইজ ইকুয়াল 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় এতটুকু, তাহলে আমরা যদি ঘন্টা বের করতে চাই তাহলে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টাই তো, তাই তো? যায় কতটুকু? জাস্ট ঐকিক নিয়ম 4.398 ইন্টু 3600, এত মিটার। তো এটা করার পর কত আসবে? ধর 1 মিনিট, এটা করা নেই আমার ক্যালকুলেটারটা বের করি। কোয়েশ্চন জাস্ট এখানে একটা গুণ করে নিই। ধরো লোডিং হচ্ছে, দেখো 4.398 পূরণ 3600 করার পর আসতেছে এখানে, দাঁড়াও, 15.832.8 এত মিটার। তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এরকম অ্যান্সার যে তোমাকে যদি বলতো যে ঘন্টায় গতিবেগ কত, তাহলে তুমি বলতা যে এটাকে তুমি চাই আবার কিলোমিটারে নিতে পারো, তাই তো? 1000 দ্বারা ভাগ করে। তো এটা আমি দেখাবো তোমাকে যে 3600 সেকেন্ড মানে তো আসলে 1 ঘন্টা, 1 ঘন্টা। তার মানে 15,832.8 মিটার পার আওয়ার। অ্যান্সার কি হইতো? অ্যান্সার তোমার সিম্পলি হইতো, এটার অ্যান্সার আমি এখানে উপরে লিখি, তো অ্যান্সারটা হইতো 15,832.8 মিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হতো। 1 ঘন্টা এতটুকু যায়। আবার তুমি যদি এখানে 1000 দ্বারা ভাগ করে দাও এটাকে, তাহলে আসবে 15.832 কিলোমিটার পার আওয়ার। ওইটাও কিন্তু আমাদের বলা যায়, ঠিক আছে? ওইভাবেও কিন্তু আমরা বলতে পারি, দেখতে আর সুন্দর লাগে, মানে ছোটো হয়ে যায় আর কি, ছোটো জিনিস দেখতে ভালো লাগে আর কি, ঠিক আছে? তাহলে আশা করি ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি, এবং না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা, তাহলে ওইটা আমি আবার চেষ্টা করবো যেভাবে হোক বুঝাই দেওয়ার, ঠিক আছে? এই ম্যাথটা একদমই সোজা এবং একদমই সুন্দর একটা ম্যাথ, যে 540 কিলোমিটার দূরে একটা বিন্দুতে, 540 কিলোমিটার দূরে একটা বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোন উৎপন্ন করে। মনে আসতো 7 মিনিট কোনটা? ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলেই 7 মিনিট পাওয়া যায়। আগের ক্লাসগুলো করে আসতে হবে, নাহলে কিন্তু হবে না। আগের ক্লাস ডিভিশন দিয়ে আসতে হবে। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো, বা একদমই সহজ বলতেছে 540 কিলোমিটার দূরে। দেখো তোমাকে আমি কি বলতেছি, একটা পাহাড় আঁকো, প্রথমে তুমি ছোট্ট করে পাহাড় আঁকো একটা, ঠিক আছে? ছোট্ট বড় যাই হোক না কেন, যেটা পাহাড় আঁকো। ধরো এই পাহাড়টা তুমি এখানে আঁকলা, তাহলে এই পাহাড়টা তুমি যে আঁকলা বলতেছে 540 কিলোমিটার দূরে। ধরো এখানে একটা পাহাড়, এই দূরত্বটা 540 কিলোমিটার। বলতেছে যে এই যে 540 কিলোমিটার, 540 কিলোমিটার, তাহলে 540 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা 7 মিনিট কোণ উৎপন্ন করছে। তার মানে কি বলো তো ভাইয়া? 7 মিনিট কোণ উৎপন্ন করা হলো যে এই পাহাড়ের চূড়া থেকে, মুছে নি, এই পাহাড়ের যে চূড়া আছে, সেই পাহাড়ের চূড়া থেকে যে ভূমির পাদবিন্দু সেই পর্যন্ত সে কোণ উৎপন্ন করছে, তাই না? আবার একই ভুল করলাম, দাঁড়াও, স্ট্রেট লাইনটা বানিয়ে নিতে হবে, নাহলে আবার সুন্দর হবে না দেখতে। এবার আসবে, দেখো এই পর্যন্ত যে দূরত্বটা, ঠিক আছে? এরকম একটা দূরত্ব। ব্যাপারটা বুঝতে পারছি যে 540 কিলোমিটার দূরে একটা বিন্দুতে কোনো পাহাড় 7 মিনিট কোণ উৎপন্ন করছে। তার মানে এই যে কোণটা দেওয়া আছে, এই কোণটা হলো তোমার 7 মিনিট। কি 7 মিনিট দেওয়া আছে? 7 মিনিট দেওয়া আছে। তাহলে এই ম্যাথটা তোমাকে এখন বলছে যে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো মানে পাহাড়টির উচ্চতা কোনটা? এই যে এটা বের করতে বলছে, তাই না? এখন তুমি কিভাবে করবা দেখো। এই ম্যাথটা করার জন্য তুমি ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারো। যেমন দেখা গেছে যে তুমি যদি জেনে থাকো এগুলা, যে তুমি জানো এখানে দেখো এটা তোমার লম্ব, এটা তোমার ভূমি, এই কোণ সাপেক্ষে 7 মিনিট কোণ সাপেক্ষে এটা তোমার লম্ব, এটা তোমার ভূমি। তো তুমি যে ট্যান থিটা ইউজ করতে পারো, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তুমি যদি ধরে নাও পাহাড়ের উপরের বিন্দুটা হলো এ, নিচের বিন্দুটা যদি হয় এবি, এই এবি কিন্তু পাহাড়ের উচ্চতা, মনে রাখবা। এখানে এই এবি কি? এবি হলো পাহাড়ের উচ্চতা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, ভূমি কত? ধরে এখানে ও ধরে নাও, এটাকে ভূমি হলো ওবি। তো এখানে তোমার ওবি জানা আছে, তুমি এবি বের করতে চাইবা, ঠিক আছে? আর ট্যান থিটা কি? ট্যান থিটা হলো ট্যান ইন্টু 7 প্রাইম, তাই তো? 7 প্রাইমটাকে তোমার অবশ্যই ডিগ্রিতে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে? ডিগ্রিতে নিয়ে গিয়ে তোমাকে ম্যাথগুলো করতে হবে, বা রেডিয়ানে করতে পারো, রেডিয়ান বা ডিগ্রি যাই নাও না কেন, একটাতে নিয়ে করলেই হবে। এখানে ট্যান রেডিয়ানের যে মানটা আসবে, ডিগ্রি তো সেই মানটাই আসবে। তাহলে এটা আমাদের এইভাবে করে ম্যাথটা করতে পারবা। তোমার এটাও দেওয়া আছে, তোমাকে এবি বের হয়ে যেতে পারবে। বাট আমি যেহেতু এই চ্যাপ্টারটা করাচ্ছি, এই চ্যাপ্টারে আমি চাচ্ছি না এটাকে এইভাবে করাইতে। দেখো এটা কিন্তু করলে কোনো ভুল হবে না, একই জিনিস, কিন্তু আমি একটু অন্যভাবে করাবো। সেটা হলো যে চিন্তা করো, এটা একটা বৃত্তচাপের মতোই। কেমনি বৃত্তচাপের মতো বললা? যে ভাই এটা তো পাহাড়, এটা তো আর কোনো ওই বৃত্তচাপ না। এটা কি? এটা হলো পাহাড়, এটা তো কোনো বৃত্তচাপ না।
তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি যে কেন এটা আমরা বৃত্তচাপ বললাম, ঠিক আছে? খেয়াল করো, তোমাকে আমি যদি বলি এখানে একটা দাগ টানি, ধরো এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, ঠিক আছে? দেখো এই যে কোণটা আরও ছোটো, হ্যাঁ এটা আমি বোঝানোর জন্য একটু বড় করে রাখছি, এটা আরও ছোটো। এই কোণটা, এই থিটা কোণটা আছে না, এই থিটা কোণ যত ছোট হবে, এটা আমি বুঝাচ্ছি ছোট, নিচে দিকে যাওয়া মানে কি ছোট বোঝায়, ডিক্রিজ। থিটা যত ছোট হবে তোমার এই বৃত্তচাপটা তত কি হবে, সরলরেখার মতো হয়ে যাবে। দেখো আরও ছোটো করো, আরও ছোটো করে দেবে, আরও কাছাকাছি এসে বসে দেখে মনে হবে কি সরলরেখা, কোনো চাপ মনে হবে না, তাই না? তাহলে ব্যাপারটা আসলে কিন্তু এরকমই। এই যে পাহাড়টা কিন্তু এখানেই আছে, এখানটা কি পাহাড় আছে, তাহলে এই যে পাহাড়টা আছে না, এই পাহাড়টা কিন্তু এই বৃত্তচাপের দৈর্ঘ্য যে এস, সেই এসের মতোই। কারণ কি কোণটা খুবই ছোট। দেখো কোণটা যদি আজকে বড় হইতো তখন কিন্তু তুমি আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য হিসাবে বলতে পারতা না। যেহেতু কোণটা অনেক ছোট, তাহলে এই যে পাহাড়টাকে মনে হবে ওই এসের মতোই, কারণ এই বৃত্তচাপটা অনেকটা সরলরেখার মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছি? যে থিটা যদি ছোট হয় তাহলে এস অনেকটা 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 সরলরেখার মতো মনে হয়, সরলরেখার, কারণ ছোট হয়ে গেছে একদম, দেখে বোঝা যাবে না যে চাপ মানে বাঁকছে কিনা, ঠিক আছে? যে সরলরেখার মতো মনে হয়, সরলরেখার মতো, সরলরেখার মতো মনে মনে হয়। এই জন্য আমরা বলতে পারি যে এসকে আমরা লিখতে পারবো এবি এর সমান। এই ভিতরে সরলরেখা, কারণ পাহাড় তো একটা সরলরেখা, তাহলে এসকে আমরা বলতে পারবো এপি এর সমান। এই জন্যই মানে এই ম্যাথটাকে আমরা এস ইকুয়াল টু আর থিটা দিয়ে করতে পারবো। কারণ আমার এই যে এটা কি ব্যাসার্ধ না, এখানে একটা বৃত্ত চিন্তা করো তুমি, দেখো এখানে বৃত্তটা কিন্তু এই যে এরকম আছে, এই যে বৃত্তটা আমি যদি হাত দিয়ে আঁকতেছি, ঠিক আছে, এই যে বৃত্তটা, ঠিক আছে, এই বৃত্তের এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 540 কিলোমিটার, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখান থেকে তুমি ম্যাথটা করে ফেলতে পারো এস ইকুয়াল টু আর থিটা দিয়ে। কীভাবে করে ফেলবা? কারণ আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে তোমার হলো যে এস বের করতে বলছে, তাহলে আর বের করো, এটা কেটে দিই, দাঁড়াও 1 মিনিট। তাহলে এখন বের করো যে আর কত, আর হলো 540, তুমি কিলোমিটারই রাখো, এসটা কিলোমিটারে বের হবে, এবং থিটা কত বলো 7 মিনিট। আমার লাগবে কিসে? আমার লাগবে কিন্তু রেডিয়ানে। খেয়াল করো আমার লাগবে রেডিয়ানে, আছে 7 মিনিট। তো প্রথমে 7কে আমি 60 দ্বারা ভাগ করলাম, সেটা হয়ে গেল ডিগ্রি। আবার এখন ডিগ্রিকে আবার নিব রেডিয়ানে, তার মানে আবার পাই দিয়ে 100, পাই ডিভাইডেড বাই 180 গুণ করতে হবে। এটাকে বুঝছে ভাইয়া? যে প্রথমে আমার দেখো কি বলছি, প্রথমে আমি 7 মিনিট আছে এটাকে ডিগ্রিতে নিলাম, এই যে পোর্শনটা, এই পোর্শনটা ডিগ্রিতে গেল। এখন ডিগ্রি থেকে আবার যেতে হবে রেডিয়ানে, কারণ থিটা এখানে কি রেডিয়ান, তা আবার রেডিয়ান যাওয়ার জন্য এটা গুণ করলাম, তাহলে পুরোটা হয়ে গেছে এখন রেডিয়ান। ক্লিয়ার জিনিসটা? এটা বুঝছে আশা করি। তবে সেখান থেকে কাটাকাটি করবা, হিসাব নিকাশ করবা, 1.1 কিলোমিটারের মতো আসে পড়বে প্রায়। তবে পাহাড়ের দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম, এটা ঠিক হবে। কারণ কি? কারণ থিটাটা খুবই ছোট। থিটা যদি ছোট হয় তাহলে এস অনেকটা সরলরেখার মতন হবে। যদি থিটা বড় হয়, থিটা ধরো তোমার হইলো তোমার 50 ডিগ্রি, 30 ডিগ্রি বা 10 ডিগ্রি, তখন সেই ক্ষেত্রে কিন্তু আর এরকম লেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম লেখা যাবে না, তখন কিন্তু আমাদের ওই ট্যান থিটা ইকুয়াল টু ওই ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করতে হবে, ঠিক আছে? ওইটা দিয়ে করতে হবে। তো এটা এই ম্যাথটা এটা দিয়ে করলেও হবে, আবার এইভাবে করলেও হবে। যেহেতু আমরা এই চ্যাপ্টার পড়তেছি এই জন্য আমি এইভাবে করে দেখালাম। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এবার আমি সামনের দিকে যাই। এগুলো সোজা ম্যাথ ছিল, হ্যাঁ এমসিকিউতে আসবে এগুলো। এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি পড়াবো, যে তোমরা দেখতে পাচ্ছ শিরোনামটা কি, যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ব্যবধান। যে একটা ঘড়িতে ঘন্টার কাঁটা থাকে এবং মিনিটের কাঁটা থাকে, এবং তাদের মধ্যবর্তী যে কোণ ব্যবধান, এটা আমি কিভাবে বের করতে পারি। আমি এখানে একটা ঘড়ি আঁকছি, একটা বড় একটা ঘড়ি আঁকছি। আসলে দুইটা একই ঘড়ি, আমি ঘন্টার কাঁটাকে একভাবে বুঝাবো, এক ঘড়িতে বুঝাবো, আবার মিনিটের কাঁটাকে এক ঘড়িতে বুঝাবো, যাতে হিজিবিজি না হয়ে যায় আর কি, ঠিক আছে? এই জন্য দুইবার আমি এইটাকে এঁকেছি। তো প্রথমে আমি ঘন্টার কাঁটাকে চিন্তা করি। দেখো ঘন্টার কাঁটাকে কীভাবে চিন্তা করবো, তোমাকে আমি যদি বলি যে, আচ্ছা আমি নামকরণগুলো করে নিই। ধরো তোমাকে আমি বললাম যে এইটা হলো তোমার 12টা, ঠিক আছে? 12টা বাজে এখন। এই 12কে তোমার রেফারেন্স ধরা হয়, কী ধরা হয়? এখানে 12টা আছে, এটা নিচে নামানো দরকার। ধরো 1 মিনিট নিচে নামানো, একটু নিচে নামা নিলাম, তো লিখতে সুবিধা হয় আর কি, সুবিধা হয়। তাহলে এখানে আমি ধরলাম যে এখানে তোমার 12টা হলো রেফারেন্স, ঠিক আছে? এই যে 12, এটা হলো তোমার 12, তার মানে 12টা বাজে। 12টা হলো রেফারেন্স, কারণ একটা ঘড়ি যখন শুরু হবে তো একটা পয়েন্টে তোমাকে ধরতে হবে যেখান থেকে এই যাত্রা শুরু, সেটা 12টা ধরা হয় আর কি। তো 12 হলো তোমার কি একটা রেফারেন্স হিসাবে কাজ করতেছে, একটা রেফারেন্স হিসাবে কাজ করতেছে। রেফারেন্স মানে এখান থেকে যাত্রা শুরু হবে একটা ঘড়ির। এখন তুমি একটা ঘন্টার কাঁটা চিন্তা করো তো, একটা ঘন্টার কাঁটা। আমি এই ঘড়িটার মধ্যে ঘন্টার কাঁটা বিবেচনা করি আগে। আমি কী করবো আজকে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। ধরো তোমাকে আমি বললাম যে এখন 8টা 35 বাজে, তো 8টা 35-এর মধ্যে, হ্যাঁ
ঘন্টার কাঁটা আছে একদিকে আর মিনিটের কাঁটা আছে একদিকে। হ্যাঁ, তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তোমাকে আমি একটা ঘড়ি র্যান্ডমলি আঁকি। হ্যাঁ, তো একটা ঘড়ি আমি এখানে আঁকলাম, একটু গোল হয় নাই। তোমাকে আমি বললাম 8:30 বাজে। তো 8:30 মানে কি, এই যে 6 7 এখানে 8-এর কাঁটাটা আছে, তো মানে ঘন্টার কাঁটাটা আছে এখানে। তো 8:30 যেহেতু, তো ঘন্টার কাঁটা দিয়ে চলে গেছে, এবার ঘন্টার কাঁটা। আর 8:30 মানে কি, মিনিটের কাঁটা আছে এখানে। তাহলে এই যে মাঝখানে যে কোনটা আছে না, অ্যাঙ্গেলটা, এটা হলো ঘন্টার কাঁটা আওয়ার, আর এটা হলো মিনিটের কাঁটা মানে এম। ঠিক আছে, তাহলে এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা আমরা কীভাবে বের করবো সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ ভাই। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের বইতে অফিসিয়ালি নাই আর কি, বাট এগুলো কিন্তু এমসিকিউতে আসবে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু তোমাকে জ্বালাবে অনেক। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে 12টা হলো তোমার রেফারেন্স। তাহলে এখানে কি হবে, এখানে আমি প্রথমে ঘন্টার কাঁটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করি। তাহলে এখন দেখো, তোমাকে আমি বললাম যে এখানে একটা ঘন্টার কাঁটা আছে, তোমাকে আমি বললাম যে এই যে একটা ঘন্টার কাঁটা, ঠিক আছে, এখানে একটা ঘন্টার কাঁটা আছে। ঠিক আছে, এই যে ঘন্টার কাঁটাটা আছে, সেই ঘন্টার কাঁটাটা তোমাকে আমি ধরো একটা র্যান্ডম একটা টাইম ধরো, তো তোমাকে আমি বললাম যে 3:15 বাজে বা 4:15, হোয়াট এভার তুমি যেটা ধরতে পারো না কেন। ধরো তোমাকে আমি বললাম যে 3:15 বাজে, কটা 15 বাজে, 3:15 বাজে, 3:15 বাজে। তাহলে এই 3:15 বাজে যে এটার মধ্যে খেয়াল করো যে এই 3টা বাজে, এটা কি মিন করতেছে ঘন্টাকে, তাই তো, এটা মিন করতেছে ঘন্টাকে, এটা মিন করতেছে ঘন্টাকে। আর এই যে 15 বাজে, এটা কি মিন করতেছে, মিনিটকে না, যে 3টা বেজে 15 মিনিট, তাই তো, এভাবে তো বলি আমরা। এই 15 মিন করতেছে আমাদের মিনিটকে, 15 মিন করতেছে আমাদের মিনিটকে। কারণ সবসময় তো আর আমাদের 3:15 এরকম দিবে না, আমাদের র্যান্ডমলি মান দিবে। তো ঘন্টাকে আমরা তোমার নর্মালি এইচ দ্বারা প্রকাশ করতে পারি, আর মিনিটকে আমরা নর্মালি এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এইটা জেনারেল ওয়েটা কী হবে লেখার, যে H.M, তাই তো, এটা মিন করতেছে ধর 3:15, 4:15, 10:15, যা ইচ্ছা তোমাকে তাই বলতে পারে এখন। তো এটা হলো তোমার একটা নর্মালি একটা কোনকে এক্সপ্রেস করার একটা ওয়ে আর কি, যে H.M, এভাবে তুমি তোমাকে পরীক্ষা যে কোনো মান দিয়ে তোমাকে পরীক্ষা করতে পারে। ঠিক আছে, যাই হোক, আমরা তো একটা জেনারেল ফর্মুলাই বের করবো আর কি। তাহলে এখানে দেখো আমি একটা ঘন্টার কাঁটা আসছি, দেখো একটা ঘন্টার কাঁটা আমি এখানে আসছি। যেহেতু আমি 3:15 ধরছি, তো আমি সেই আলোকে একটু হিসাব নিকাশগুলো করতে চাই, মানে তোমাদের ফিল করানোর জন্য আর কি। যে আর যখন আমরা সূত্রটা এক্সপ্লেন করবো, সূত্রটা আমরা ডেরাইভ করবো, তখন কিন্তু আমাদের নর্মাল ওয়েতে আমরা যাবো। তো এখন ধরো যে এই যে ঘন্টা কাঁটাটা এখন এখানে আছে, 12টা বরাবর আছে, তার মানে এখন যাত্রা সে শুরু করে নাই। এখন আমাকে বলো যে 3টা কখন, 3টা কোন মুহূর্তে হয়। এই দেখো, এই বরাবর সোজা যে মুহূর্তটা না, এটা কি 3টা না, এটা হলো সে 3টা বাজে, তাই তো, এটাও 3টা বাজে এখন। ঠিক আছে, এটা হলো 12টা, এটা হলো তোমার 3টা বাজে। এখন 3:15 মানে কি বলো তো ভাইয়া, 3:15 মানে কি, 3:15 মানে কিন্তু এই যে 3 বরাবর থাকবে ঘন্টা কাঁটা না, 3 বরাবর থাকবে না, সে 3 থেকে একটু নিচে নামবে। কারণ কি বলতো ভাইয়া, কারণ হলো সে ওই যে 15 মিনিট গেছে, 15 মিনিট অতিবাহিত হয়েছে, সেই 15 মিনিটেও কিন্তু সে একটু পরিমাণ ঘুরছে, তাই না, কারণ ঘুরতে তো হবেই। এটা হলো ঘন্টার কাঁটার মোট অ্যাঙ্গেলটা, এই যে ঘন্টা কাঁটার মোট অ্যাঙ্গেল, এতটুকু ঘন্টা কাঁটা গেছে। আমাদের বের করার উদ্দেশ্য কিন্তু ঘন্টার কাঁটা না, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, তাই না, যে ঘন্টার কাঁটা কই আছে এখন আর মিনিটের কাঁটা কই আছে এখন, এটার যে মধ্যবর্তী কোণ সেটা বের করা আমাদের উদ্দেশ্য। তো আমি এখানে কি আঁকলাম, এখানে আমি ঘন্টার কাঁটা আঁকলাম, খেয়াল করো আমি কি বলতেছি। তো আমি এখন যে ইনফরমেশনগুলোকে বের করব ঘন্টার কাঁটার জন্য, আমি ইনফরমেশন বের করব। ঠিক আছে, দেখো একদম সহজ এই প্রমাণগুলো, একদমই সহজ এই প্রমাণগুলো। আমি কি বলতেছি যে আমি একটা ঘন্টার কাঁটা প্রথমে চিন্তা করব, পরে মিনিটের কাঁটা চিন্তা করব, তারপর সেভাবে আমি একটা বের করার চেষ্টা করব। এবং আমি রেফারেন্স হিসাবে নিয়েছি 3:15 বাজে, এবং এখানে যে কোনোটাই বাঁচতে পারে। আমার একটা সূত্র ডিরাইভ করবো, যে বুঝে তুমি এখানে যে কোনো মান নিয়ে চিন্তা করতে পারবা। ঠিক আছে, এখন আমাকে বলো একটা ঘন্টার কাঁটা, এই যে ঘন্টার কাঁটাটা এখানে আছে, প্রথমে যে ঘন্টার কাঁটা এখানে ছিল, যখন 3:15 বাজছে তখন কিন্তু সেখানে এসে পড়ছে। কারণ যখন 3টা বাজে তখন সে কই থাকে বলতো, এই যে এখানে থাকে, এই বরাবর থাকে ঘন্টার কাঁটাটা মানে ছোটো কাঁটাটা, তাই না, এখানে থাকে। যখন আরও 15 মিনিট অতিবাহিত হয় তখন আস্তে আস্তে সে নিচের দিকে নামে, এবং নামতে নামতে একসময় কি 4টা বাজে যায়, তখন সে 4-এর দিকে এসে পড়ে। তবে যত বেশি সময় অতিবাহিত হয়, মানে মিনিট অতিবাহিত হয়, তত কিন্তু সে আস্তে আস্তে ঘুরতে থাকে, তাই তো। নর্মাল কনসেপ্ট এগুলো, একদমই নর্মাল কনসেপ্ট। আমরা করবো কীভাবে, ঠিক আছে, আমরা করবো কীভাবে, দেখো আমাদের একটা রেফারেন্স লাইন লাগবে আগে। এখন খেয়াল করো তো, একটা ঘন্টার কাঁটা 12টা থেকে শুরু হয়েছে যাত্রা, ধরো। হ্যাঁ, তো একটা ঘন্টার কাঁটার 12টা থেকে যাত্রা যদি শুরু হয়, তাহলে আবার সে 12টায় যে আসবে, তো এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় আসছে, তাহলে কত সময় লাগছে, 12 ঘন্টায় কতটুকু ঘুরছে সে, 360 ডিগ্রি না, কারণ একটা বৃত্ত তো। আবার বলি যে একটা ঘন্টার কাঁটা এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে একবার সম্পূর্ণ ঘুরে আসছে, তার মানে একটা সম্পূর্ণ বৃত্ত সে রচনা করছে। তাহলে ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 12 ঘন্টায়
ঘন্টার কাটার জন্য কি বলতে পারি যে একটা ঘন্টার কাটা 12 ঘন্টায় একবার অতিক্রম করে একটা বৃত্তকে, তাই না? 12 ঘন্টা, তাই তো? এই যে 12, 1, 2, 3, 4, 5, 6, 24 ঘন্টা না কিন্তু, আবার 24 ঘন্টা কিন্তু ঘড়ি 2বার অতিক্রম করে, তাই না? এটা কিন্তু খেয়াল রাখো যে ঘন্টা কিন্তু 12, মানে ঘড়িতে কিন্তু কাটা 12টা আছে, তার মানে একটা ঘন্টার কাটা সম্পূর্ণ ঘুরে আসতে আমাদের টাইম লাগে হলো 12 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যে ঘন্টার কাটার ক্ষেত্রে যে 12 ঘন্টায় এখন আমরা সব কিছু মিনিট হিসাব করবো, কারণ আমাদের আলটিমেটলি রেজাল্টটা কিন্তু মিনিটে আসতে হবে, কারণ 3:15 বাজে। তো আমি এখান থেকে মিনিটে হিসাব করি তাহলে আমাদের সমস্যাটা হবে না। তাহলে দেখো 12 ঘন্টায়, তো 12 ঘন্টা বা এই ঘন্টাকে যদি আমি মিনিটে নিতে চাই তাহলে আমার কী করতে হবে? কারণ আমরা জানি 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 মিনিট, তাহলে 12 ঘন্টা ইজ ইকুয়াল টু কী হবে? 12 × 60, তাই তো? এত মিনিট, এত মিনিট, এত মিনিট। এটাকে আমি একটু উপরে নিই, 1 মিনিট, সরি এটা না, দাঁড়াও, মিনিট শুরু করে নিই। এটা একটু উপরে নিয়ে যাই, 3:15 বাজে ধরে নিয়েছিলাম আমি, এটা একটু মুছে গেছে, এটা হলো 3:15, ঠিক আছে, এরকম আর কি। তাহলে 12 ঘন্টায় বা এত মিনিটে আমাদের অতিক্রম করে, এত মিনিটে সে এই ঘন্টা কাটাটা 360 ডিগ্রি ঘুরে, 360, যদি আমাদের কোণ নিয়ে সব কিছু কারবার, তাই না? 360 ডিগ্রি ঘুরে। আমি আবারও বলতেছি, একটা ঘন্টার কাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার সম্পূর্ণ ঘুরে আসতে তার সময় লাগে 12 ঘন্টা। তো 12 ঘন্টা মানে হলো আবার কি 12 × 60 মিনিট, কারণ আমরা সবাই জানি 1 ঘন্টা 60 মিনিট হয়। তাহলে এত 12 সাথে 12 ঘন্টা কী হবে? 12 × 60 মিনিট। তো এত মিনিটে 360 ডিগ্রি ঘুরে। কারণ পরীক্ষা তো আমাদের সবসময় আর 12 ঘন্টা মানে দেওয়া থাকবে কি এইচ ঘন্টা, ধরো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম দেওয়া থাকবে, তাই না? তো আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে এইচ ঘন্টায় বা এখানে তো এখন 12 নাই, আছে কি এইচ, তাহলে এইচ × 60 মিনিটে কতটুকু ঘুরবে? তাহলে ঐকিক নিয়ম কিন্তু ভাই, একদম নর্মাল ঐকিক নিয়ম, যে এইচ × 60 উপরে যাবে, তাহলে 360 × এইচ × 60 ডিভাইডেড বাই 12 × 60, 12 × 60। এই যে এইখানকারটা যায় নিচে আর এখানকারটা যায় উপরে, তাই তো? এত ডিগ্রি ঘুরে, এত ডিগ্রি ঘুরে। আমি কি বললাম যে 12 ঘন্টায় অতিক্রম করে হলো 12 × 60 মিনিট, মানে 12 ঘন্টা অতিক্রম করে 360 ডিগ্রি, আর 12 ঘন্টা মানে হলো এত মিনিট। তাহলে আমার পরীক্ষা তো দেওয়া আছে আমার 3 ঘন্টা, দেওয়া আছে 4 ঘন্টা, মানে এখানে 4 দেওয়া আছে, যেমন এই প্রশ্নে দেওয়া আছে 3, তাহলে এখানে তো আর 12 বসবে না, বসবে কত? 3। তাহলে 12 ঘন্টাটা আমি জানি 360 ডিগ্রি, এবং জানা লাইনের সাহায্যে অজানা লাইন নির্ণয় করলাম। এটাই তো ঐকিক নিয়মের মজা, তাই না? যে জানা লাইন আছে, আমার একটা রেফারেন্স লাইন আছে, এবং সেই রেফারেন্স লাইনের সাপেক্ষে আমি ঐকিক নিয়ম করে আমি একটা অজানা লাইনের অ্যান্সার বের করলাম। তাহলে 12 ঘন্টায় সে ঘুরে এতটুকু, তাহলে 3 ঘন্টায় কতটুকু ঘুরবে? এইটার জায়গায় 3 আছে, 3:15 বাজে, তবে 3 আছে না, 3 ঘন্টায় কতটুকু ঘুরলো সেটা আমি এখানে এই কোণের সাহায্যে বের করে ফেললাম। এখন জাস্ট তুমি সিম্পলি কাটাকাটি করো। সিম্পলি কাটাকাটি করলে কী হবে বলো তো? এই দেখো, সিম্পলি কাটাকাটি করলে কী হয়? এই যে 60 আর 60 ক্যান্সেল, আর এই 360কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 3 × 12 = 36, মানে 30 থাকবে। তার মানে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা আসলো সেই অ্যান্সারটা হবে 30H। এত এইচ থেকে যাবে, আর এখানে কাটাকাটি করলে 30 হবে 30H ডিগ্রি, 30H ডিগ্রি ঘুরে, 30H ডিগ্রি ঘুরে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে এইচ ঘন্টায় 30H ডিগ্রি ঘুরে। এখন তুমি একটু মিলাই দেখো তো, যে 3 ঘন্টা যখন হয়, 12টা থেকে 3 ঘন্টা, তখন সে কতটুকু ঘুরলো? 3 × 3 = 9, মানে এইচের জায়গায় তুমি 3 বসাবা, ঠিক আছে? যখন তোমার 3টা বাজে, তিনটা বাজে মানে কি? যে 12 থেকে সে 3-এ আসছে, মানে 3 ঘন্টায় ঘুরছে। তো 3 ঘন্টা ঘোরা মানে কত? 30 × এই যে এইচের মান কত? 3 না? এইচের মান তো 3, এই যে আওয়ার মানে হলো এইচ। তাহলে 3 × কত? 3 × শূন্যটা হবে না, 3 × 9, তার মানে 90 ডিগ্রি ঘুরবে। দেখো তো, এরকমই তো হয় যে এই যে আমাদের রেফারেন্স লাইন যেটা ছিল 12, এখান থেকে শুরু করে এখান থেকে যে রেফারেন্স লাইন যে ছিল এটা, এটা হয়ে গেছে, এই রেফারেন্স লাইন যে ছিল সেখান থেকে যে 3টা, এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা, যে 3টার লাইন যেটা আছে না, এই 3টার লাইন, এই 3টা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় না? দেখে তো বোঝা যাচ্ছে যে 3টা হয় 90 ডিগ্রি, 6টা বাজে হয় তোমার 180 ডিগ্রি, পরে আবার 9টা বাজে হয় তোমার কি এ পাশে 90, এ পাশে 270 হবে, আবার এই পাশে আবার 360 ডিগ্রি। মানে এই 3, 6, 9 এগুলো কী করে? একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করতে সাহায্য করে, তাই না? তো এখন আমরা সেগুলো তো করলাম।
যে এখানে 38 হলো তার জেনারেল ফর্মুলা। এখন তোমার 4টা বললে 3 4 12 120 ডিগ্রি ঘুরবে, 5টা বললে 3 4 5 15 150 ডিগ্রি ঘুরবে। এইভাবে তুমি চিন্তা করতে পারো ম্যাথগুলোকে। আমাকে বুঝতে পারছি? ঠিক আছে, আর একটু ক্লিয়ার হবে যখন সামনে আমরা দেখবো। এখন খেয়াল করো, আমি যখন ঘন্টাটা শুধু বের করছি, তাহলে এই যে 15 মিনিট যে ঘুরলো, এই 15 মিনিটে কি ঘন্টা কাটা একটু ঘুরবে না? হ্যাঁ, 15 মিনিট যখন অতিক্রম হবে তখনও তো ঘন্টা কাটা একটু নড়বে, তাই না? অবশ্যই অল্প একটু যে হলেও নড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো এক এই জন্য কিন্তু মিনিটে নিচ্ছি আমরা সবগুলোকে, তাই না? যে দেখো যে 12 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি, 12 ঘন্টা মানে এত মিনিট, আবার এইচ ঘন্টা মানে এত মিনিট অতিক্রম করে এতটুকু। তাহলে এখন আমি যদি বলি যে এম মিনিটে কতটুকু ঘুরে, তাহলে বলো ওই সেম ঐকিক নিয়ম, কিন্তু সেম ঐকিক নিয়মই আমাদের সব কিছু হবে। তুমি এই লাইনের মানে এই লাইন তোমার রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইন থেকে তুমি এটা আবার করতেছো, তাহলে কত হবে বলো? উপরে হলো 360 আর এম আসছে, আর নিচে কি 12 × 60, 12 × 60 রেফারেন্স লাইন এইটা উপরেরটা, তার সাপেক্ষে এটা করলাম যে এত মিনিটে এত ডিগ্রি ঘুরে, তাহলে এম মিনিটে কত ডিগ্রি ঘুরবে? সহজ কথা, যে 12 × 60 মিনিটে ঘুরে 360 ডিগ্রি, তাহলে এম মিনিটে ঘুরবে 360 × m ডিভাইডেড বাই 12 × 60। তাহলে এইটা কাটাকাটি করলে তোমার আসবে কতটুকু বলতে পারবা? m/2 কতটুকু আসবে? উপরে m তো কাটাকাটি যাবে না, m থাকবে, আর দেখো যে 60 আছে এখানে, 0 0 ক্যান্সেল, 6 36, 6 2 12, তার মানে m/2 কাটাকাটি করে দেখবা একদম সহজ হয়ে যাচ্ছে। মানে এটা 60 না, তো 0 আর 0 ক্যান্সেল হয়ে যাবে, তারপরে 6 আর 6 36, তাহলে 6 2 আবার 12। এই কাটাকাটিটাই জাস্ট এখানে হয়েছে। তাহলে এই যে m/2 ডিগ্রি ঘুরলো, m/2 ডিগ্রি ঘুরলো। তাহলে সরি, এই যে m/2 আর হলো 38, এইটা হলো সম্পূর্ণ ঘূর্ণন একটা ঘন্টার কাটার, এত ঘন্টা এত মিনিটে ঘোরার জন্য। কথাটা বুঝতে পারছি? যে তোমার 3টা 15 বাজছে, তো 3টা 15 বাজা মানে হলো যে সে এত ডিগ্রি প্লাস এত ডিগ্রি ঘুরছে। এটা হলো ঘন্টা কাটার জন্য ঘুরছে, এটা হলো মিনিটে কাটার মানে মিনিটের জন্য ঘুরছে, ঘন্টার জন্য ঘুরছে, এটা মিনিটের জন্য ঘুরছে। তাহলে এখান থেকে আমরা পরে বেঁচে যাই 1 মিনিট। তাহলে এই ম্যাথ এখানে বলতে পারি আমরা যে ঘন্টার কাটার, এক মিনিট এখানে না লিখি, ঘন্টার কাটার যে জন্য, ঠিক আছে, এইচ ঘন্টা ও এম মিনিটে ঘুরে, এইচ ঘন্টা ও এম মিনিটে ঘুরে কতটুকু? 30h প্লাস m/2 ডিগ্রি। তার মানে এটাই হলো আমাদের অ্যাকচুয়াল ঘন্টার কাটার জন্য ঘড়ির কাটার ঘূর্ণনের সূত্র, 30h প্লাস m/2 ডিগ্রি। এখন তুমি হিসাব করো, তোমাকে আমি একটু বললাম যে 3টা 15 বাজে, তো 3টা 15 যখন বাজছে তখন ঘন্টা কাটা কতটুকু ঘুরছে? তাহলে এখন হিসাব করো যে 30 ইন্টু এইচ এর মান কত? যে এই 3 মানে এইচ মিন করতেছে আর 15 মানে এম মিন করতেছে, 15 বাজে, তাই না? তাহলে 30 × 3 প্লাস এম কত? এম হলো আমাদের 15 ডিভাইড বাই 2, এটা করলে যত আসবে তত ডিগ্রি ঘুরবে আমাদের। এটা 90 আসবে, 90 প্লাস এটা আসবে তোমার 7.5, তার মানে কি 97.5 ডিগ্রি সে ঘুরছে আমাদের ঘন্টার কাটাটা, তাই তো? না, আমার তো ঘন্টা কাটা দরকার নেই, আমার দরকার আছে কি? আমার দরকার হলো মিনিটের কাটা কতটুকু ঘুরলো, ঘন্টা কাটা কতটুকু ঘুরলো, সবগুলো যোগফল। এতক্ষণ আমি যা করলাম সব ঘন্টা কাটার জন্য করছি, যে 3টা 15 বাজছে, এই 3টা 15তে ঘন্টার কাটা কতটুকু ঘুরছে। কিন্তু মিনিটের কাটা তো আবার সেম না, মিনিটের কাটার ক্ষেত্রে আবার কি সেমভাবে বের করবো, বাট এখানে একটু ভিন্ন আমাদের প্রসিডিউর অগ্রসর করতে হবে। তো আমি সেটা এখানে রাখতে পারি, যেমন খেয়াল করো, মিনিট তোমরা পরপর লিখো, তাহলে তোমাদের সুবিধা হবে। মিনিটে কাটার ক্ষেত্রে আমরা সেমভাবে রেফারেন্স লাইন ধরে নিব আমাদের এই 12টাকে, যে এখানে তোমার মিনিটে কাটা প্রথম আসে, এটা মিনিটের কাটা, তাই তো? এটা তোমার কি, এটা তোমার এখন তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো বোঝানোর জন্যই বুঝাইতেছি। মিনিটের কাটা সেমভাবে এখন 3টা 15 বাজে, তো 3টা তো ঘন্টার কারণে হইতেছে, তাহলে 15 মিনিটে মিনিটে কাটা কই থাকে বলো তো? এটা তো কমন সেন্স, তুমি সবাই জানো যে আমাদের যখন 15 হয় তখন কিন্তু যে 3-এর বরাবর আমাদের মিনিটের কাটা থাকে, তেমন সে 90 ডিগ্রি ঘুরে অ্যাকচুয়ালি। যাক, ওটা আমি এখানে বললাম না, জাস্ট বলে জানো বলে। এটা তোমার হলো 3-এর কাটা, এটা কি? এটা তোমার 3-এর কাটা, এটা তোমার কিসের কাটা? এটা তোমার হলো 3-এর কাটা, ঠিক আছে, 3-এর কাটা। এখন এই মিনিটের কাটা কতটুকু ঘুরছে, ঠিক আছে? 3টা 15 যখন বাজছে, ফিল করো যে তুমি যখন একটা ঘড়িতে দেখো 3টা 15 বাজে, তখন তুমি ঘন্টা কাটাকে কই দেখো আর মিনিটের কাটাকে কই দেখো, খেয়াল করো কিন্তু, যে তুমি যখন দেখো যে 3টা 15 বাজে একটা ঘড়িতে, তোমাকে একটু ফিল করে ব্যাপারটা, হ্যাঁ, এটা বুঝতে হবে তোমাকে যে আমি আসলে কি বুঝতে চাচ্ছি তোমাকে। খেয়াল করো, আমি এখানে একটু এটা মুছে দেবো পরে, হ্যাঁ, জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, আমি মুছে দেওয়ার দরকার নেই, আমি একটু সাইডে লিখি এটাকে। ধরো এরকম, যে তোমাকে আমি যদি বলি যে 3টা 15 বাজে, তুমি তখন কি দেখো? যখন তুমি দেখো 3টা 15 বাজে, তখন তুমি যদি এটা যদি ধরো, আবার এটা করলাম, ধরো
খেয়াল করো, আমি তোমাকে কতগুলো পয়েন্ট আগে নামকরণ করে দিই। যেমন তোমাকে আমি বললাম এটা হলো 3, এটা হলো তোমার 12, আর এটা তোমার ধরো যে 4, এটা তোমার হলো 6, এটা তোমার হলো 9। এটা একটা ঘড়ি, তাই না? ঘড়িটা কিছু অংশ আমি এখানে আঁকলাম। তাহলে যখন আমি বলি 3টা 15 বাজে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি ঘন্টা কাটাটা আছে এইখানে, এটা তোমার ছোট্ট ঘন্টা কাটা রাখলাম। আর মিনিটের কাটা, যেটা মিনিটের কাটা, সেটা কিন্তু আছে আমাদের এই বরাবর, এই যে এইটা হলো তোমার অ্যাকচুয়াল চিত্র। ঠিক আছে? কী বললাম যে লালটা হলো মিনিটের কাটা আর ছোটোটা হলো ঘন্টা কাটা, দেখে বোঝা যাচ্ছে। তাহলে তোমাকে আমি বের করতে যাচ্ছি এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা, এই থেটাটা কত হবে অ্যাকচুয়ালি, এটা থেটা ধরেছি আমি, এই থেটাটা অ্যাকচুয়ালি কত হবে। তা আমি এতক্ষণ জোরে যে হলুদ কালি যেটা ঘন্টা কাটা, ঠিক আছে, এইটাকে আমি এইভাবে বের করছি যে ঘন্টার কাটা এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে যাত্রা শুরু করে কতটুকু সে ঘুরলো, মানে আমাদের এই যে আমাদের যে কোণটা তৈরি হয়েছে না, এই যে কোণটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো তোমার 30h, আর এইটা হলো তোমার m/2, এটা হলো তোমার m/2। তাহলে মোট ঘূর্ণন কী হলো 30h + m/2। এটা হলো একটা ঘড়ির ঘন্টার কাটার ঘূর্ণন একটা নির্দিষ্ট সময়ের জন্য। আর মিনিটের কাটা কিন্তু কই আছে দেখো তো, 3টা 15-তে মিনিটের কাটা কিন্তু একদম এই 3 বরাবর আছে, কারণ স্বাভাবিক না, কারণ 5 হলে তোমার এই যে এটা হলো তোমার 1-এর কাটা, এটা হলো তোমার 2-এর কাটা, তার মানে এই যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, তাই তো 3 বরাবর থাকবে একদম ডিরেক্টলি। তো তার জন্য জেনারেল সূত্রটা কী হবে, কারণ সবসময় তো 15 মিনিট থাকবে না, 20 মিনিট থাকতে পারে, 25 মিনিট থাকতে পারে। তো তার জন্য জেনারেল ফর্মুলাটা কী হবে, এখানে তোমার সেম আমার একটা রেফারেন্স লাইন লাগবে। তাহলে রেফারেন্স লাইনটা কী হবে, ফর মিনিটের কাটার জন্য মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটার জন্য আমাদের রেফারেন্স লাইনটা কী হবে বলো, মিনিটের কাটার জন্য খেয়াল করো রেফারেন্স লাইনটা কী হবে, একটা মিনিটের কাটা সম্পূর্ণ ঘুরতে কত সময় নেয়, এই যে দেখো এই মিনিটের কাটাটা সম্পূর্ণ যে ঘুরে আসবে, এখানে যাত্রা শুরু করে আবার এখানে ঘুরে আসবে, কতটুকু সময় লাগবে পজ করে চিন্তা করো। ঘন্টার কাটার ক্ষেত্রে দেখছিলাম যে এখান থেকে সম্পূর্ণ ঘুরে আসতে আসতে সে 12 ঘন্টায়, কিন্তু মিনিটের ক্ষেত্রে সেটা কতটুকু সময় ঘুরে আসবে 60 মিনিটে, মানে 1 ঘন্টায়, তাই তো? এটা কিন্তু বুঝতে হবে 60 মিনিটে বা 1 ঘন্টা, এগুলো কিন্তু কেউ বুঝাবে না, সব নর্মাল কথা যে 60 মিনিটে একটা মিনিটের কাটা একবার সম্পূর্ণ বৃত্ত পথ রচনা করে। তাহলে মিনিটের কাটার ক্ষেত্রে আমি বলি যে 60 মিনিটে সে ঘুরে হলো কতটুকু 360 ডিগ্রি, তাই না? একবার সম্পূর্ণ ঘুরে আসতেছে না। আমার তো ধরো যে m মিনিট দেওয়া আছে, এখানে 15 মিনিট দেওয়া ছিল, তো m মিনিটে সে ঘুরবে কতটুকু 360 ইন্টু m ডিভাইডেড বাই 60, ওই কিকনম করলাম। তাহলে এই 0 0 ক্যান্সেল, 6 6 36 মানে 6m ডিগ্রি। এটা হলো মিনিটের কাটার ঘূর্ণন। এটা কি? এটা হলো মিনিটের কাটার ঘূর্ণন। সুতরাং আমরা বলতে পারি যে m মিনিটে কোনো ঘড়ির কাটার মিনিটের কাটা ঘুরে, মিনিটের কাটা যে ঘুরে সেটা হলো তোমার 6m ডিগ্রি। এটা হলো তোমার নর্মাল জেনারেল সূত্র। এটা তোমার নর্মাল জেনারেল সূত্র, ঠিক আছে? এটা নর্মাল জেনারেল সূত্র, এটা আমি একটু বাঁকা করে দিয়ে দিলাম। এটা হলো 6m ডিগ্রি, ঠিক আছে? তার মানে আমি ফিল করাতে চাচ্ছি যে এই যে আমাদের যে কোণটা আছে না, এই যে কোণটা, এইটা অ্যাকচুয়ালি আমাদের কি 6m ডিগ্রি। এটা কি আমাদের কি 6m ডিগ্রি। তাহলে এখন আমি কি দেখো এই দুটো একসাথে করে ফেলে এখন, তাহলে তো হয়ে যায়। তাহলে যে এই ম্যাথটা আমাদের করে আসলাম, তারপরে আমরা বুঝলাম যে এই যে লাইনটা ছিল, এই লাইনটা এটা ঘন্টার কাটাও ছিল, মিনিটের কাটাও ছিল। একটু মুছে লিখি, এটাকে আমি সুন্দরভাবে লিখি এই জিনিসটাকে, খেয়াল করো যে আমি লালটা দিয়েছিলাম মিনিটের কাটাকে, তো লালটাকে দিই, ধর এখানে লালটা দিলাম, এই লালটা এখানে ছিল, আর আমি বললাম যে এটা বাঁকা হয়ে গেছে, তারপরও ধরে নেব স্ট্রেট আছে এটা, হ্যাঁ? তাহলে এখানেও ঘন্টা কাটাটা আছে, ঠিক আছে? তো দুজনে এখানে ছিল, তো মিনিটের কাটাটা ঘুরলো 6m পরিমাণ। মিনিটের কাটাটা যেটা, সেই মিনিটের কাটাটা ঘুরছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, সেটা ঘুরছে আমাদের 6m পরিমাণ। আর ঘন্টার কাটা যেটা, সেটা আমাদের ঘুরছে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু 30h + m/2 পরিমাণ। তাহলে আমার সূত্র কী ছিল, আমার মেইন কনসেপ্ট কী ছিল যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ ব্যবধান, তাই না? ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ ব্যবধান। তার মানে আমরা বলতে পারি এখন যে এইচ ঘন্টা, এইচ মানে যে কোনো মান হতে পারে সেটা, হ্যাঁ, 1 থেকে 12 পর্যন্ত, এইচ ঘন্টা m মিনিটে, আর m এর মান হতে পারে তোমার কি তোমার 0 থেকে 59 পর্যন্ত, তাই না? এরকম। তো এখন m মিনিটে, এটা ভুল হতেছে বারবার, দাঁড়াও, m মিনিটে ঘন্টার কাটা, ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী যে কোণ ব্যবধান, মধ্যবর্তী যে
কোণ ব্যবধান সেটা তাহলে কী হবে বলো? একদম সহজ, চিন্তা করা তো দরকার নেই বলে মনে করি আমি, তাই না? জাস্ট তাদের পার্থক্য। কারণ ব্যাপারটা একদমই সোজা, যে ধরো এরকম আর কি, যে ঘন্টা কাটা এখানে ছিল আর মিনিটের কাটা এখানে ছিল। তাহলে ঘন্টা কাটা এখানে আগে, এখানে ধরো দুটো একসাথে ছিল, একসাথে যাত্রা শুরু করছে। তো ঘন্টা কাটা কতটুকু ঘুরছে? ঘন্টার কাটা তোমাকে আমি বললাম ঘন্টা কাটা ঘুরছে হলো এতটুকু, আর মিনিটের কাটা ঘুরছে হলো এতটুকু। তো তোমাকে যদি এই থেটা বের করতে হয়, তাই না, এই থেটা বের করতে তোমাকে কী করতে হবে? এই বড়োটা থেকে এই ছোটোটা বাদ দিতে হবে, তাই তো? বাদ দিলেই আমরা মাঝখানটা পেয়ে যাব। তার মানে সহজ হিসাব হলো তোমার থেটা ইজ ইকুয়াল টু, এটাকে থেটা ধরে নাও, যে থেটা ইজ ইকুয়াল টু হবে 30h, এটা হলো ঘন্টা কাটার জন্য, যে 30h প্লাস m/2, এটা থেকে মিনিটে কাটার জন্য যে 6m, এটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে এবং এখানে একটা মডুলাস তুমি বসাই দিবা, কারণ মডুলাস কেন, কখনো এখানকার কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে? ঋণাত্মক হলেও যাতে পজিটিভ হয়ে যায়, এই জন্য আমরা এখানে একটা মডুলাস ইউজ করবো। এতক্ষণ যা পড়ালাম এগুলো তোমাদের আসলে লাগবে না পরীক্ষায়, লাগবে সূত্রটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? কারণ এটা যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলেই হবে, বাট প্রতিপাদন দেখানো উচিত চিন্তার বৃদ্ধি করার জন্য, এবং এই জন্য আমি আসলে তোমাদের দেখার চেষ্টা করলাম জিনিসটা ফিল করানোর জন্য, যে আসলে কী হচ্ছে এখানে। আমি যদি আরেকটু উচিত একই আমাদের একটু ভালো মতো বলি, যেমন তোমাকে আমি যদি বলি যে এখানে একটা ঘড়ি আমি এখানে আঁকছি, এবং এই ঘড়ির তোমাকে যদি আমি বলি যে এই ঘড়ির ধরো তোমাকে আমি বললাম যে মিনিটের যে কাঁটাটা আছে সেই মিনিটের কাঁটাটা এখানে আছে, মিনিটের কাঁটা এখানে ছিল, হ্যাঁ। আবার ঘন্টা কাঁটাটাও কি, এটা 12টা বাজে ধরো, আচ্ছা 1 মিনিট, ঠিক আছে? এরকম এখানে হলো 12টা বাজে, এখন আছে তোমার 12টা বাজে, এবং ঘন্টা কাঁটাটা যেটা সেটাও কিন্তু আমাদের এই বরাবরই আছে। ঘন্টা কাঁটাটাও কিন্তু আমাদের এই বরাবরই আছে, ঘন্টা কাঁটাটা কিন্তু এই বরাবরই আছে, এটা এই কাঁটাতে দেখা যাচ্ছে না, এক মিনিট হলুদ কালিটা নেই, তাহলে এই যে এই বরাবরই কিন্তু ঘন্টা কাঁটাটা আছে। তাহলে এখন আমি তোমাকে বলি যে এটা কি করলো, ঘন্টা কাঁটাটা এসে পড়লো ধরো তোমাকে আমি বললাম এই বরাবর, আর মিনিটের কাঁটা যেটা সেটা ধরো এসে পড়লো এই বরাবর। তাহলে এখন আমাকে কী বের করতে বলছে? ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ, তাহলে সেটা কোনটা হবে? এই যে এইটা 1 মিনিট, এই যে এই কোণটা হলো ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী যে কোণ সেটা মিন করতেছে, এটা হলো থেটা, তাই তো? এবং এই যে মিনিটের কাঁটা যে ঘুরছে সেটা কোনটা? 6m পরিমাণ ঘুরছে, তাহলে মিনিটের কাঁটা যে কোণ এটা হলো তোমার 6m পরিমাণ ঘুরছে, আর ঘন্টা কাঁটা যেটা সেটা আমাদের ঘুরছে হলো এই যে 30h প্লাস m/2, এই যেটা বিয়োগফল। এখানে কিন্তু আবার 6m দেখাবো, 6m বড়, ঠিক আছে? এবং ঘন্টা কাঁটা যেটা সেটা ছোটো, তাই না? ঘন্টা কাঁটা ছোটো, এই জন্য মডুলাস ইউজ করছি, যে তুমি যদি মানে মাইনাসও আসে তাহলে সেটা পজিটিভ বসাবা, কারণ এখানকার কোণগুলো জ্যামিতিক কোণ, মানে জাস্ট তুমি অ্যাঙ্গেলের পার্থক্যটা বের করতেছো, কতটুকু অ্যাঙ্গেল তারা ঘুরে আসে, ঠিক আছে? জাস্ট এটাই আর কি, ঠিক আছে? আর একটা ব্যাপার সেটা আমি একটু বলে রাখি, যে আমরা এইসব ক্ষেত্রে খেয়াল করো, এইসব ক্ষেত্রে সর্বদা ছোট অ্যাঙ্গেল আমরা প্রেফার করবো, তাই না? মানে ছোটো অ্যাঙ্গেলগুলো দেখতে সুন্দর আর কি, সহজে মানে বোধগম্যযোগ্য আর কি। ছোটো অ্যাঙ্গেল আমরা প্রেফার করবো, ছোটো অ্যাঙ্গেল প্রেফার করবো। এই জিনিসটা অনেকে বুঝে না, হ্যাঁ। ছোটো অ্যাঙ্গেল প্রেফার করবো বলতে আমি আসলে কী বুঝাচ্ছি, মানে আমি আরেকটা এখানে আঁকি, ধরো 1 মিনিট, আচ্ছা এখানে এটা সরাতে হবে না আবার, ঠিক আছে? এটা থাকবে এখানে। আমরা আমাদের মতো আরেকটা বৃত্ত নিয়ে আসি, ধরো ওটা হয়তো, আচ্ছা আমি আবার এখানে নিয়ে আসি, সমস্যা নেই। তো আমি এখানে একটা বৃত্ত নিয়ে আসলাম, তাহলে আমি বৃত্তটাকে বেশি বড় করবো না, ধরো আমি এরকম একটা বৃত্ত নিয়ে আসলাম, এবং এই বৃত্তের ধরো আমি তোমাকে চিন্তা করার জন্য বললাম যে ঘন্টা কাঁটাটা আছে এখানে, আমি বললাম যে ঘন্টার যে কাঁটাটা সেই ঘন্টার কাঁটাটা আছে এখানে, এটা হলো ছোট্ট ঘন্টা কাঁটাটা, আর মিনিটের যে কাঁটা তোমাকে আমি বললাম সেই মিনিটের কাঁটাটা আছে হলো এখানে, এই যে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটা, দেখে বোঝা যাচ্ছে এটা ছোটোটা বড়, তাহলে ঘন্টা কাঁটা মিনিটের কাঁটাটা এখানে আছে। তাহলে এখানে দুইটা কোণ হতে পারে, তাই না? দুইটা কোণ হতে পারে, একটা কোণ বলো তো? একটা কোণ হতে পারে এই যে পিছনটা বড়টা, আবার হতে পারে কোনটা, আবার হতে পারে তোমার এই যে মাঝখানের ছোটোটা। এখন আমার কোনটা বের হবে, তুমি কোনটা প্রেফার করবা? অবশ্যই তোমার ছোটো অ্যাঙ্গেল যেটা, এই ধরো এটা তোমার থেটা, এটা তোমার হলো বিটা, তো তোমাকে অবশ্যই কিন্তু ছোটো অ্যাঙ্গেল মানে কি থেটাকেই প্রেফার করতে হবে, বিটা নয়। এখন তুমি পরীক্ষা যদি, তাহলে এখন তুমি বোঝার উপায় কি? দেখো বিটা কিন্তু, যে বিটা যে কোনটা হয়, এই বিটা কিন্তু আমাদের 180 ডিগ্রি থেকে বড় হবে,
কারণ এই পুরোটা 360 ডিগ্রি, তো এখানে অর্ধেকের বেশি, তো 360-এর অর্ধেককে 180 থেকে বেশি হবে, আর থিটা যেটা সেটা কিন্তু আমাদের 180 থেকে ছোট হবে। তাহলে আমরা কিন্তু এরকম অ্যাঙ্গেলকে প্রিফার করবো, 180 থেকে ছোট এরকম অ্যাঙ্গেলকে প্রিফার করবো। এখন তোমার যদি এই সূত্রে তুমি সূত্র একটাই মুখস্থ রাখবা, তাহলে যদি 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 থিটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, তুমি যদি এই ম্যাথটা করতে গিয়ে কখনো দেখো থিটার মান 180 ডিগ্রি বড় হয়ে যায়, তবে ছোট অ্যাঙ্গেল বানানোর জন্য কি করতে হবে? ছোট অ্যাঙ্গেল বানানোর জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা কি, যে মধ্যবর্তী কোণ তখন তোমাকে লিখতে হবে যে মধ্যবর্তী যে কোণ, যে মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করতে হবে? এই 360 ডিগ্রি থেকে ধরো 360 ডিগ্রি থেকে তোমার এই থিটাকে বাদ দিতে হবে। যেখানে থিটা কোনটা? থিটা হলো আমাদের উপরেরটা, যে 30h প্লাস m/2 মাইনাস 6m, ঠিক আছে? এটাও তো মডুলাস, এখানে মডুলাস করতে হবে। তার মানে আমি কি বললাম, যদি কখনো এই ফর্মুলা দিয়েই কখনো থিটার মান তোমার 180 থেকে বড় হয়ে যায়, তাহলে তুমি বুঝবা তোমার আসছে স্থূলকোণ, মানে বিটা আসছে, কিন্তু তোমার লাগবে থিটা। তাহলে তোমার কি করতে হবে? এই পুরোটা 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি থেকে বিটা বাদ দিলেই তুমি থিটা পেয়ে যাবা, মানে সূক্ষ্মকোণ না, মানে ছোট কোণটা পেয়ে যাবে আর কি। এবং আমরা কিন্তু এসব ক্ষেত্রে ছোট কোণটাকে নিয়েই কাজ করতে বেশি পছন্দ করি। তার মানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে কিন্তু এটাও একটা ইনক্লুড থাকবে, সেটা হলো যদি কখনো আমাদের থিটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, মানে তোমার এই ফর্মুলা ইউজ করি, তাহলে তুমি কি করবা? জাস্ট কিছুই না, থিটা তুমি বের করছো, শান্তিতে থাকবা, থিটা পজিটিভ নিছো, নেওয়ার পরে 360 থেকে ওটাকে বিয়োগ দিয়ে দিবা, দেখবা ছোট একটা কোণ আসবে, তাই না? স্বাভাবিক 180 থেকে বড় হইলে এটা করবা, আর না হলে আমাদের এরকম ফর্মুলাই থাকবে। ক্লিয়ার তো? তাই কেউ যদি ডেরিভেশনটা কারো বুঝতে কঠিন লাগে বা কেউ স্কিপ করতে চাও, তোমাদের জাস্ট এই পৃষ্ঠাটা মনে রাখলেই হবে, যে ঘন্টার কাটা মিনিটের কাটা মধ্যবর্তী কোণ হলো 30h প্লাস m/2 মাইনাস 6m, যেখানে h.m, ঠিক আছে? যেখানে h.m, সেখানে এই h মিন করে আমাদের আওয়ারকে, তো 3টা 15, 5টা 15, 5টা এরকম, এটা মিন করে মিনিটকে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, যে সূত্র তো তোমাদের মুখস্থ করতেই হবে, যে m কি আর h কি, আর 180 থেকে বড় হলে জাস্ট 360 থেকে বিয়োগ দিবা। এটা হলো তোমাদের নর্মালি আমাদের ব্যাপার স্যাপার, ঠিক আছে? এখন তোমাকে আমি যদি বলি, যে একটু আগে যে ম্যাথটা আমরা করে আসলাম, যে 3টা 15 বাজে, ঠিক আছে? 3টা 15 বাজে, তো এই ক্ষেত্রে তোমাকে বলো তো, যে ঘন্টা কাটা মিটার কাটা মধ্যবর্তী কোণ, মানে থিটা ইকুয়াল টু কত? হ্যাঁ, শর্টকাট সূত্র আর কি। তুমি লং কাটে যদি পরীক্ষা আসে, ঘতে আসে, তখন তুমি বড় প্রসেসতে করতে হবে, তাই না? ঘতে করলে তো আর এরকম ছোটো ম্যাথ দিয়ে করলে আসবে না, এগুলোতে ঘতে আসবেও না, তোমাদের MCQতে আসবে এগুলো। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে? 30h, তাহলে 30 মডুলাস ইউজ করে এখানে 1 মিনিট, যদি পজিটিভ নেগেটিভ আসে বাই চান্স আর কি। তো 30h তো আমি করাইলামই, তো তোমাকে আমি এটা তো তোমাকে এটা বাসায় করে নিও, কারণ এটা তো আমি করাইলামই, যেহেতু আমার কাছে এটা করা নেই। দাঁড়াও, তো তোমাকে আমি বললাম 10টা 45 বাজে, তাহলে এই সময় কি হবে? তাহলে 10 হলো কি আওয়ারকে মিন করতেছে, আর এটা হলো তোমার মিনিটকে মিন করতেছে। তো এখন দেখো আমরা কি হিসাব করি, তাহলে থিটা ইকুয়াল কত হবে বলো? থিটা ইকুয়াল টু হবে 30h, তাহলে 30 ইন্টু h কত? h হলো 10, ঠিক আছে? h হলো 10 প্লাস m/2, m কত আমাদের? m হলো 45 ডিভাইড বাই 2, তারপরে মাইনাস 6m, তাহলে 6 ইন্টু 45। এটা যখন তুমি করার পর তুমি যখন মান দেখবা এটা মান আসবে 52.5 ডিগ্রি। এটা কি 180 থেকে বড় আসছে? না, 180 থেকে বড় আসে না, তার মানে এটি আমাদের পারফেক্ট হয়েছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি আমাদের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? এখন তোমাকে যেই টাইমে দেখ না কেন, তুমি কিন্তু এখন মাস্টার, ঠিক আছে? এই টপিকটা পড়ালাম জাস্ট এই ম্যাথটার জন্য, তোমাদের বইয়ের অনুশীলনীর 11 নম্বর ম্যাথ। তোমাদের এই ম্যাথটা করার জন্য যদি এই কনসেপ্টটা লাগবে না, কারণ এখানে সব দিয়ে দিছে, ঠিক আছে? তারপর আমরা শিখলাম যে আসলে কীভাবে ম্যাথটাকে সলভ করতে হবে। যে সকাল 9:30 বাজে তোমাদের এই ঘড়িতে, সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার অন্তর্বর্তী কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সমস্যা নেই, ডিগ্রিতে বের করবো, পরে রেডিয়ানে প্রকাশ করে দেবো। এখানটা সংকেত দিয়ে দিছে, সংকেত হলো এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোনো সমস্যা নেই। এখানে তোমাদের বলতেছে যে একটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে তুমি যদি এক ঘর আগাও তাহলে 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম আর কি, যেরকম, ঠিক আছে? তাহলে এরকম তোমাদের চিন্তা করতেছে, এই যে এরকম, ঠিক আছে? আমরা ঘড়ি কাটার কি জানি, যে এটা যদি 12 হয়, এটা যদি আমাদের 1 হয়, তাহলে এখানে 5টা ঘর থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 5টা ঘর থাকে আর কি। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। তাহলে এখানে একটা 12 আঁকলাম, এখান থেকে আমাদের এই যে 1 কাটাই গেল, পর আবার 2 কাটাই গেল, পর আবার 3 কাটাই গেল, পর আবার 1 কাটাই গেল। তো প্রত্যেকটা ঘর এরকম 6 6 6 6 এরকম ডিগ্রি করে কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে? 5 6 30, তার মানে 12 থেকে 1 আসলে তোমার এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা কত হবে? 5 6 30 না?
5 6 কি হবে, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, 5 6 30 হবে, কারণ প্রত্যেকটা 6 করে হলে 6 6 6 6 এরকম 5টা হবে আর কি, তার মানে 5 6 30 হবে, ঠিক আছে। তো এখন তোমাকে বলতেছে, এটাই তোমাকে ইনফরমেশন দিয়ে দিছে, তার মানে প্রত্যেক বড় বড় ঘরে যাবা 30 করে উৎপন্ন হবে ডিগ্রি আর কি। তাহলে 9:30টায় ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার ব্যবধান বলে দিছে যে 17.5 ঘর, তাহলে তো আর কিছু আসলে বাকি নেই, তোমাকে তো সবই বলে দিছে যে 9:30টার মধ্যে যে ঘড়ির ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান হলো এটা, তাহলে তো আর কোনো মানে এখানে কোনো কঠিন কিছুই নেই, কাটার ব্যবধানই বলে দিছে, ঠিক আছে, কাটার ব্যবধানই বলে দিছে। তাহলে আমরা সবাই জানি যে এক ঘরে উৎপন্ন কোণ 6 ডিগ্রি, তাহলে দেওয়া আছে তোমার 17 সমস্ত হাফ ঘর, তখন কত, 17 দুগুণে 34 আর 1 35, মানে 35/2 ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাই অন্তর্গত কোণ। বুঝো না কি বলছে, খেয়াল করো কি বলছে, খেয়াল করো কি বলছে। আমি আরেকটা ঘড়ি আঁকি, ধরো এই যে ঘড়িটা তোমাদের প্রশ্ন অনুসারে বলছে 9:30 বাজে, তো 9:30 বাজে তুমি তো বুঝতে পারতেছো কোথায় আছে, এটা তোমার 9 আর এটা তোমার হলো 6, এটা তোমার হলো 12, এটা তোমার হলো 3। তাহলে খেয়াল করো যে 9:30 মানে হলো এখানে হলো তোমার ঘন্টার কাটা আর এখানে হলো তোমার মিনিটের কাটা, এই যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা। এখন তোমাকে বলছে যে 9:30টায় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী ব্যবধান হলো এত ঘর, তার মানে যে যখন 9:30 বাজে ঘরের যে ব্যবধান সেটা হলো কত, 17 সমস্ত হাফ, তার মানে কত হয়, সমস্তকে আমরা ভগ্নাংশে কিভাবে কনভার্ট করি, 17 দুগুণে 34 আর 1 যোগ করলে 35, তার মানে 35/2, তার মানে এই যে মাঝখানে যে ঘরগুলো আছে, মাঝখানে যতগুলো ঘর আছে এই সবগুলো ঘরের যোগফল হলো 35 সমস্ত /2টা ঘর এখানে আছে। এখন তোমাকে বলছে যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, হয়তো বলছে এটাই, এই থিটাটা কত, রেডিয়ান এককে। তো এখন আমরা সবাই জানি ঐকিক নিয়ম যে এক ঘর কেন্দ্রে উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন করে হলো 6 ডিগ্রি, সরি এটা হলো 6 তারপর হবে ডিগ্রি। তাহলে এখন আমাকে দেওয়া আছে 35 সমস্ত 2 ঘর, তাহলে 35 সমস্ত 2 ঘর কেন্দ্রে উৎপন্ন করবে 6 × 35/2, তো 3 দুগুণে 6, তাহলে 3 5 15, 15 5 হাত থেকে 1, 3 3 9 1 10, 105 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন আমাকে নিতে হবে কি, এটাকে রেডিয়ানে, তো 1 ডিগ্রি = π/180, তাহলে 105/π × 180, এটাকে ক্যালকুলেটরে করবা, সবকিছু বসানোর পরে দেখবা এটা রেডিয়ানে কত আসবে। তাহলে আমি করে দিই, 1 মিনিট রেডিয়ানে এটা করে দিই, তাহলে দেখবো যে এই মানটা আসবে কতটুকু। এবার যদি করো তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে 1.833 রেডিয়ান, কত আসবে 1.833 রেডিয়ান। এই ম্যাথটা তোমাদের সবকিছু বলে দিছে, বাট আমরা যদি এই ম্যাথটাকে তোমার নর্মাল নিয়মে করতাম, মানে আমাদের যে নিয়মটা যেটা পড়ে আসলাম মাত্র, সেটা থিটা = 9:30 বাজে, তাই না, তো 9:30 মানে কি 30 × h, তোমার h কত 9, তারপরে প্লাস m/2, m কত আমাদের 30/2, তারপর মাইনাস 6m, 6 কত 6 আর m কত, m হলো তোমার 30, m হলো তোমার কত 30, ঠিক আছে, 30 মিনিট তো হয়ে গেছে। হিসাব করে এখন 3 নং 27 মানে 270, আর এখানে আছে তোমার 30/2 মানে 15 আর মাইনাস 318 মানে 180। এটা যদি করে দেখো তাহলে 270 আছে, এখানে 180 আছে, প্রথমে 70 বাদ দিলে তোমার 200 থাকবে, তারপরে 100 বাদ দিলে তোমার 100 থাকবে, পরে 10 বাদ দিলে আবার 90 থাকবে, তো 90 আর 15 কত হবে 105 ডিগ্রি। তো এখানে কিন্তু ডিগ্রি বের হয়ে গেছে, ঠিক আছে। তো একইভাবে অ্যান্সার কিন্তু আমাদের বের হইতেছে, এটাকে পরবর্তী রেডিয়ানে নিলে কিন্তু আমাদের এই এরিয়া নিয়ে এসে পড়বে। তাহলে আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছি। সবসময় যে তোমার এরকম হিন্টস দেওয়া থাকবে না, তখন কিন্তু তুমি এইভাবে ম্যাথটা করতে পারবা। আর এই ম্যাথটা আরেকটা ওয়ে আছে করার, যে ঘর ধরে ধরে করা আর কি, ঠিক আছে, ওইটাও একদম ইজি, যে ঘর ধরে ধরে করা। যে আমরা সবাই জানি যে 1 ঘন্টায় তোমার 1 ঘন্টা যখন হয় তখন ঘন্টার কাটা অতিক্রম করে কত 5 ঘর না, যে তোমার 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা মানে কি 12টা থেকে 1টা বাজছে, ঘন্টার কাটার ক্ষেত্রে 1 ঘন্টায় ঘন্টার কাটা অতিক্রম করে 5 ঘর, তাহলে 9টা বাজছে, তো 5 নং 45 ঘর অতিক্রম করছে ঘন্টার কাটা। মানে তোমার যদি এরকম এই ইনফরমেশন দেওয়া না থাকতো, তাই না, যে তোমাদের এই যে ইনফরমেশনটা লাস্টে যে ইনফরমেশন দেওয়া না থাকতো, তুমি কিভাবে করতা, তখন তুমি করতা যে ঘন্টার কাটা যখন, এটা তো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করবা, এগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে, যদি তোমরা মাথা খারাপ তাহলে পারবা। যে যদি এরকম হয় যে ঘন্টার কাটাটা
এই লাস্ট লাইনটা দেয়া নেই তোমাকে, হ্যাঁ লাস্ট লাইনটা তোমাকে দেয়া নেই, জাস্ট উপর লাইনটা দিছে। তো তুমি কীভাবে করতা, যে 9টা বাজছে তার মানে ঘন্টার কাটা টোটাল অতিক্রম করছে হলো 45 ঘর। কীভাবে, কারণ 1 ঘন্টা যখন হয় তখন ঘন্টার কাটা অতিক্রম করে 5 ঘর, কারণ 12টা থেকে একটাই আসছে, মানে মাঝখানে 5টা ঘর অতিক্রম করছে। এরকম 9টা বাজছে তখন 5 × 45 ঘর অতিক্রম করছে। আর মিনিটের কাটার ক্ষেত্রে 30-এ যখন আসছে তখন সে কত ঘর অতিক্রম করছে, তখন সে মানে 1 ঘন্টা কাটা কিন্তু 1 ঘন্টায় 5 ঘর অতিক্রম করে, তাহলে 9 ঘন্টা করছে 45 ঘর। আর মিনিটের কাটা তোমার 60 মিনিট অতিক্রম করে 5 ঘর, তাই না? 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 60 মিনিটে না, কি বললাম, 1 মিনিটে মিনিটের কাটা অতিক্রম করে 1 ঘর, কিন্তু 30 মিনিটে মিনিটের কাটা অতিক্রম করে 30 ঘর, তাই না? আর মিনিটের কাটা কি হয়, প্রত্যেক মিনিটে একটা করে ঘর অতিক্রম করে। এই যে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, তো 30 ঘর যখন হয় তখন সে 30 ঘর অতিক্রম করছে, তারপরে শেষ। তাহলে কি এখন তাদের মাঝখানে যে বিয়োগফল সেটাই আমাদের হবে কি, ঘন্টা কাটা মিনিটের কাটা মধ্যবর্তী ঘর ব্যবধান, সেটা আসবে কত, এই যে 35/2, ঠিক আছে? এই লাইনটা কিভাবে আসছে, মানে সহজ কথা, ঘন্টার কাটা 9টা বাজতে কত ঘর অতিক্রম করলো, আর হলো তোমার মিনিটের কাটা 30 হইতে 30 পর্যন্ত যাইতে, মানে 6 পর্যন্ত যাইতে আর কি, 6 বলতে 30 মিনিট আর কি, কয় ঘর অতিক্রম করলো, 30 ঘর। এই দুটো বিয়োগফলই হবে 35/2, এবং সেভাবে তুমি একটা করে ফেলতে পারতা। এটা নিজেরা ট্রাই করবো বাসায়, হ্যাঁ? না বুঝলে আমাকে বলো, আমি আবার কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দেবো। তারপরে যে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো একদমই ইজি, এগুলো কিন্তু আমি আশা করি করানোর দরকার নেই। একটা গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে, তো সেখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা। তো গাড়ির চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তো 1 সেকেন্ডে কি 6 বার ঘুরছে, তো গাড়ির গতিবেগ বের করতে বলছে। যে একদম ইজি না, দেখো গাড়ির চাকার ব্যাস দিয়ে দিছে, তো গাড়ির চাকার ব্যাস মানে কি আমাদের দিয়ে দিছে ব্যাসার্ধ, তাহলে কী হবে, ব্যাসার্ধ হবে তোমার 0.84 / 2, ব্যাসের অর্ধেক, ঠিক আছে? ব্যাসের অর্ধেক হবে তার ব্যাসার্ধ। আর গাড়ির চাকা প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে 1 সেকেন্ডে 6 বার ঘুরে, ঠিক আছে? গতিবেগ, তো গতিবেগ মানে কি আমরা পড়ে আসলাম, গতিবেগ মানে হলো দূরত্ব ডিভাইডেড বাই সময়, এখন গতিবেগ বের করতে বলছে। এখন গাড়ির গতিবেগ নির্ণয় করো। তুমি এখন চিন্তা করো যে 6 বার ঘুরে 1 সেকেন্ডে, ঠিক আছে? 6 বার ঘুরে, আচ্ছা 1 সেকেন্ডে এসে 6 বার ঘুরতেছে, আমাদের বলতেছে যে গাড়ির যে চাকা, সেই গাড়ির চাকার মধ্যবর্তী কোণ। এখন আমাদের ব্যাসার্ধটা কত হবে, এটা হিসাব করলে 0.84 / 2, 1 মিনিট 0.42 মিটার হবে, 0.42 মিটার হবে। এবং যখন আমি প্রথম ম্যাথে বলে আসলাম যে একটা চাকা যখন একবার ঘুরবে তখন সে তার পরিধির সমান পথ অতিক্রম করে, তাই না? পরিধির সমান পথ সে অতিক্রম করে। তো যখন সে 6 বার ঘুরছে, ব্যাপারটা এরকম যে একবার ঘুরলে অতিক্রম করে হলো 2π পরিমাণ, এই যে প্রথম ম্যাথটা, ঠিক আছে? আবার দেখবে এগুলো, তাহলে 6 বার ঘুরছে সে মোট, তাহলে 6 বার ঘুরলে অতিক্রম করে কতটুকু, 6 × 2π মানে হলো 12π, আর তো দেওয়া আছে 0.42, এটা হিসাব করে ফেলতে পারবা যে 12 × π × কত হয়, এটা যদি হিসাব করে দেখবা আসবে তোমার 15.833/34 বলতে পারো, বা 6 এত মিটার, ঠিক আছে? এত মিটার প্রায় এতটুকু সে অতিক্রম করতেছে 6 বার ঘুরলে। তো হয়ে গেছে, অতিক্রান্ত পথ আমরা পেয়ে গেলাম। এখন তুমি গতিবেগ বের করো, তাহলে গতিবেগ কী হবে, গতিবেগ হবে তোমার উপরে কি, উপরে হলো দূরত্ব, উপরে হলো তোমার দূরত্ব, উপরে হলো দূরত্ব কতটুকু, যে 15. তারপর 83336 আর 1 সেকেন্ডে ঘুরছে, তাই না? এটাকে 1 সেকেন্ডে ঘুরছে, থাকা না থাকা একই কথা, তার মানে এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড, এটা তোমাদের, ঠিক আছে? এখন যদি ঘন্টায় বের করতে চাও তুমি সেটা ঘন্টাও বের করতে পারো, ঠিক আছে? এটা হলো তোমার কি এত মিটার, এখানে বলতে পারো যে 15.8336 মিটার পার সেকেন্ড। তুমি এখানে এটাকে ঘন্টা হিসাব করতে চাও, তুমি ঘন্টা হিসাব করতে পারো, 3600 গুণ হয়ে যাবে, যে 1 ঘন্টা কতটুকু যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সেমভাবে করে ফেলতে পারবা, এগুলো আশা করি পারবা, ঠিক আছে? এবার পরের ম্যাথটা কী বলছে, এই যে এই ম্যাথটা, ত্রিভুজের 3টা কোণ 2.5:3 এবং ক্ষুদ্রতম বৃহত্তম কোণটি বৃত্তীয়মান কত, এই সেম ম্যাথ কিন্তু করে আসছি গত ক্লাসে, এবং এটা তোমরা কিন্তু বাসায় অবশ্যই হোমওয়ার্ক থাকবে, এবার আমাদের পারতে হবে, না পারলে তো লাভ নেই আসলে, ঠিক আছে? এগুলো করে দেওয়া আসলে আমার নিজেরও কাছে খারাপ লাগবে, ঠিক আছে? সমান্তর শ্রেণীভুক্ত গত ক্লাসে করাবো। এখানে আমি আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত, জামালপুরেরটা আজকে যেটা করালাম, এটাও কিন্তু আমাদের হোমওয়ার্ক সেম। এগুলো করায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার দিবা, এটা কিন্তু আমাদের এগুলো করে লাভ নেই। সেমভাবে দেখো অবশ্যই তোমরা কোনগুলোকে রেডিয়ানে নিয়ে নিবা, হ্যাঁ? এখানে কিন্তু রেডিয়ানে নাই, ওই আবার সেম টেকনাফ তেতুলিয়া বলছে এখানে, ঠিক আছে? জাস্ট ওই ঢাকা জামালপুরের জায়গায় টেকনাফ তেতুলিয়া হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এখন জাস্ট হোমওয়ার্ক। তারপর দেখো আবার আমি বলি,
আর কি ম্যাথ আছে দেখে নিই। এই যে এই সানের একটা করলাম একটু আগে, এই সানের গতিবেগ, এই যে সব পুরো সেম, জাস্ট তথ্য উপাত্তগুলো নামটা আলাদা, বাকি সব সেম, ঠিক আছে। গতিবেগ তোমার জাস্ট শুধুমাত্র মিটার পার সেকেন্ড না, তোমরা কিলোমিটার পার সেকেন্ড বের করবা, তোমরা কিলোমিটার পার আওয়ার বের করবা, যতভাবে এটাকে ক্যালকুলেশন করা যায়, কারণ একটা শিখাই দিয়েছি, বাকিগুলো তোমরা করে ফেলতে পারবা। এবং এখানে কিন্তু সেম ম্যাথ, ওই যে পাহাড়ের ম্যাথটা করলাম না সেটা, আর ওই যে দৌড়ায় যে সেম ম্যাথ, সবগুলোই সেম ম্যাথ, ঠিক আছে। বৃত্তে ব্যাস বের করতে বলছে, তো আগে ব্যাসার্ধ বের করবা, তবে সেখান থেকে ব্যাস বের করতে পারবা, ঠিক আছে। এই সবগুলো ম্যাথ কিন্তু তোমরা অবশ্যই এখন পারা উচিত। যে উপরে ম্যাথটা বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে 6 ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ড একটা বৃত্তচাপ অতিক্রম করে। তার মানে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে একটা 36 সেকেন্ডের বৃত্তচাপ অতিক্রম করে, তাহলে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস বের করতে বলছে। তো এটা কি কঠিন কিছু? দেখো এখানে গতিবেগ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে। তো গতিবেগ থেকে তুমি কিন্তু সহজেই কতটুকু সে পথ অতিক্রম করলো সেটা বের করে ফেলতে পারবা। দেখো আমি তোমাকে 12 নম্বরটা একটু হিন্টস দিয়ে দিই। 12 নম্বরটা তোমাকে গতিবেগ দিয়ে দিয়েছে, গতিবেগটা কী দেওয়া আছে, গতিবেগ। তাহলে গতিবেগ যেগুলো তুমি কী জানো, দূরত্ব মানে এস, আর ডিভাইডেড বাই সময় মানে হলো টি। তাহলে এখন দেখো গতিবেগ দেওয়া হয়েছে তোমাকে যে ঘন্টায়, কী বলছে, ঘন্টায়, খেয়াল করো, যে ঘন্টায় 6 কিলোমিটার, কি ঘন্টায় 6 কিলোমিটার এবং 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে, 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে এবং ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার এটা দেওয়া আছে। আর এস এর মান জানি না যে কতটুকু অতিক্রম করছে, আর সময় দেওয়া আছে 36 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আমার এইটা দেওয়া আছে কিন্তু 6 কিলোমিটার পার আওয়ারে। আমরা কিন্তু অবশ্যই এইগুলোকে কিছু নিতে হবে, আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, কারণ একক সেম রাখতে হবে। তো এই 36 সেকেন্ডে দেওয়া আছে। দেখো আমি তোমাকে একটু হিসাব করে দেখাই। গতিবেগ যেটা আছে, দেখো এটাকে তুমি কীভাবে হিসাব করবা। গতিবেগ মানে হলো 6 কিলোমিটার পার আওয়ার, 1 আওয়ারে 6 কিলোমিটার যায়। তাহলে এক কাজ করো, এটাকে মিটারে নিবা। আমরা সবাই জানি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। তো 6 ইন্টু 1000 এটা আসলো তোমার মিটার। আর 1 ঘন্টা মানে হলো, একটু আগে পরে আসলাম, 3600 সেকেন্ড। তো এটা কাটাকাটি করলে কত আসবে, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 আর 6 36। তো 10 ডিভাইডেড বাই 6, তো 10 ডিভাইডেড বাই 6 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার, ধরো 1 মিনিট, এত মিটার পার সেকেন্ড। তখন এখন তুমি বলতে পারবা যে 10 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 36। তো এখান থেকে তুমি হিসাব করো, এই দেখো এস ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 6 ইন্টু 36, 6 আর 6 36, তার মানে 6 10 60, তার মানে হলো 60 মিটার পথ সে অতিক্রম করছে। তো এটাও তোমার অতিক্রান্ত দূরত্বের জিনিস। তো আমি জাস্ট এই সূত্র সাহায্য করে ফেললাম যে গতিবেগ ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। এখন আমার উল্টা দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, আমাকে সরণ বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। তাহলে গতিবেগ মানে দূরত্ব বের করতে হবে। তো গতিবেগ দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ারে, আবার সময় দেওয়া ছিল আমাদের সেকেন্ডে। তো এককগুলো তো সেম রাখতে হবে। তাই গতিবেগ মানে কি, 6 কিলোমিটার পার আওয়ার, মানে এক ঘন্টায় সে 6 কিলোমিটার যায়। তো কিলোমিটারকে নিলাম মিটারে, ঘন্টাকে নিলাম সেকেন্ডে, হয়ে গেল আন্তর্জাতিক বা এসে একক। তাই তো কাটাকাটি করলে এই ম্যাথটা এসে পড়লো। তবে এখান থেকে ফিজিক্সে তোমরা কোর্সও আশা করি, তাই না, এগুলো আমি জানি। তো এস পেয়ে গেলাম 60 মিটার। এস যদি 60 মিটার পেয়ে যাই এখন তো কোনো ব্যাপারই না, কারণ আমরা সবাই জানি এস ইজ ইকুয়াল টু আর থেটা। এস পেয়ে গেছি, এই যে কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি মানে কত, π/3 এই রেডিয়ানে নিলে। আর আর তোমাকে বের করে ফেলতে পারবে। আর হলো ব্যাসার্ধ, পরে ব্যাস যখন বের করবো তখন কী হয়ে যাবে, সেটা দ্বিগুণ হয়ে যাবে, 2r। 2rকে আমরা ডি দ্বারা বলতে পারি, ডি মানে হলো ব্যাস, ডায়ামিটার, তাই না, এভাবে বের করে ফেলতে পারি। আর 13 নম্বরটা একদমই সোজা, ওই যে পাহাড়ে 7 প্রাইম কোণ পূর্ণ করছিল, এখানে 8 প্রাইম, এটাও তুমি এস ইজ ইকুয়াল টু আর থেটা বের করে ফেলতে পারবা। একদম লাস্ট ম্যাথটা যেমন করলাম উদাহরণের, সেই ম্যাথটাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আর দেখি আছে কিনা, এখানে আর থাকার কথা না। তো আমরা জাস্ট একটা ম্যাথ বাকি রাখছি, সমান্তর শ্রেণী, ওইটা আমরা করাবো, প্লাস এই কিছু বোর্ড এবং স্কুলের কোশ্চেনগুলো করি, আমরা 8.1টা শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। এবং সবাই কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এবং হোমওয়ার্ক যেগুলো দিলাম সেগুলো কিন্তু আমাদের করতে হবে, নাহলে কিন্তু এগুলো করিয়ে আসলে কোনো লাভ নেই, ঠিক আছে, এগুলো না করলে কোনো লাভ নেই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।